আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 4, তাই না? আমি এটাকে কপি করে আবার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি আর এটার নাম করে দিই ক্লাস 4। আচ্ছা, এরপর এটাকে রাইট বাটন ক্লিক করে আমি ওপেন করি। আচ্ছা, ডট ডট স্ল্যাশ দিলে পিছনে যায় না, এটাই তো আপনার প্রশ্ন। দেখেন, যাবে যাবে। আমি এই ফাইলের ভিতরে আছি, ঠিক আছে? এই ফাইলের এক স্টেপ পিছনে যদি যাই তাহলে আমাদের এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 ভিডিও এগুলো, ঠিক আছে? আমি ডট ডট স্ল্যাশ দিলাম, এই দেখেন আমাকে সেই ফোল্ডার সাজেশন দিচ্ছে, দেখছেন? আবার দেই ডট ডট স্ল্যাশ, সরি স্ল্যাশ, আরো পিছনে চলে গেলাম। অর্থাৎ এইখান থেকেও আমি আরেক স্টেপ পিছনে চলে গেলাম, মানে এখানে চলে গেলাম, তাই তো? তো এখানে আসলে কি আসে? এখানে আসবে কেন? ভুলভাল আসতেছে, বাকি আসবে ডট ডট স্ল্যাশ, এখানে চলে আসলাম, আবার ডট ডট স্ল্যাশ দিলে এটা কেন আসবে? আমি ছিলাম হচ্ছে এখানে, এখান থেকে পিছনে আসলাম, এখান থেকে এইখানে চলে আসার কথা, বাকি কোনো কারণে আসতেছে না, বাট আসার কথা এখানে লজিক্যালি আসার কথা। সাজেশন হচ্ছে ভুল দিচ্ছে, বাকি এভাবে আসার কথা, পিছনে চলে আসার কথা, ঠিক আছে? এভাবে যদি কাজ করার কথা না। যাই হোক, আপনারা এটা মনে রাখবেন যে ভেতরে যখন আমি যাব, একটা ডট ডট স্ল্যাশ দিলে এক স্টেপ পিছনে, আরেকবার ডট ডট স্ল্যাশ দিলে আরেক স্টেপ পিছনে, এভাবেই আসবে, ঠিক আছে? লজিকটা এভাবে কাজ করে। আচ্ছা, যদিও আমাদের পিছনের কাজটা খুব একটা লাগে না, আমাদের কাজ বেশি লাগে হচ্ছে সামনের গুলো, পিছনের গুলো অত একটা প্রয়োজন হয় না। আমি একটা কাজ করি, এখান থেকে কিছু জিনিসপত্র আমি ফেলে দিই, এটা আমাদের দরকার নাই, আর এটাও আমাদের দরকার নাই। আর এটা হচ্ছে একটা বাড়তি ফাইল, হ্যাঁ, এটা আপনাদের ওখানে থাকবে না। এটা হচ্ছে আমি কোডটা অনলাইনে আপলোড করতেছি না গিটহাবে, যে কারণে এই ফোল্ডারটা তৈরি হচ্ছে। আচ্ছা, তো এবার সম্ভবত আমি ভুল জায়গায় আছি, আমি ভুল জায়গা থেকে ডিলিট করলাম, এখান থেকে ডিলিট করবো। তো এগুলো সব ডিলিট করে দিই, আমি এভাবে নিয়ে আসি। তো আজকে আমরা কি কি শিখবো একটু দেখে আসি। আমাদের আজকে এই যে এগুলো আমরা শিখবো, তাই না? ভিডিও এবং অডিও এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব, আই ফ্রেম নিয়ে আমরা কাজ করব, মেটা ট্যাগ নিয়ে আমরা কাজ করব, এন্টিটিস নিয়ে কাজ করব আমরা। আচ্ছা, এর আগে আমরা গত ক্লাসে এই যে, আচ্ছা, এই শব্দটার উচ্চারণটা আমি মাঝে মাঝে ভুলে যাই। সিমেন্টিক, Semantic. সিমান্টিক, সিমান্টিক শব্দটা, Semantic. সিমান্টিক বলে না, সিমান্টিক। তাই সিমান্টিক এবং নন সিমান্টিক এইচটিএমএল, এই জিনিসটাকে আপনারা, এই কনসেপ্টটাকে মোটামুটি বুঝছেন? বলতে পারবেন সিমান্টিক কি জিনিস? 4 জিবিতে করার কথা ছিল। হ্যাঁ, সিমান্টিক নন সিমান্টিক দুটোই আপনার জায়গা বরাদ্দ করার জন্য ব্যবহৃত হয়। সিমান্টিক হচ্ছে এমন কিছু ট্যাগ যেটাকে কোনো পারপাস আছে, বোঝা যায় যে এটার ভিতরে আসলে কি দিব, বুঝতে পারছেন? যেমন হেডার,
হেডার শুনলেই আমরা বুঝে ফেলি এটা হচ্ছে একদম আমার ওয়েবসাইটের উপরের সেকশনটা। ফুটার বললে আমরা বুঝে ফেলি নিচের সেকশনটা, ঠিক আছে? এইগুলো হচ্ছে সিমান্টিক। আর নন সিমান্টিকের ভিতরে আসলে ডিপ। ডিপ মানে হচ্ছে জায়গা বরাদ্দ করা। এখন কোথায় বরাদ্দ করবো, এটা উপরে নিচে মাঝে কোথায় করবো এরকম কোনো কিছু বোঝা যায় না। জাস্ট বোঝা যায় জায়গা বরাদ্দ করা, স্প্যান, জায়গা বরাদ্দ করা, কিন্তু কোথায় করব কেন করব এরকম কোনো কিছু বোঝা যায় না। বুঝতে পারছেন? আচ্ছা, হাইপার লিঙ্ক আশা করি বুঝে ফেলছেন, তাই না? চলেন আজকে আমরা নতুন নতুন কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করি। প্রথমত আমরা যখন এভাবে নট সাইন দিয়ে একটা এন্টার দিলাম, আমাদের এখানে কিছু বাড়তি জিনিসপত্র চলে আসছে। একটা হলো HTML এর সাথে এই যে LANG, এটা কি আপনারা বুঝে ফেলেছেন, তাই না? ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজকে শর্টকাট একটা বলছে হচ্ছে LANG। তো HTML এর সাথে এরকম ল্যাঙ্গুয়েজটা অ্যাসাইন করে দেওয়া যায়, এভাবে বলা যায়। তো ল্যাঙ্গুয়েজটা আমরা যখন কোনো ওয়েবসাইট বানাই, ওয়েবসাইটের ভিতরে আমাদের মূল একটা ল্যাঙ্গুয়েজ থাকে, মূল ল্যাঙ্গুয়েজ, তাই না? একাধিক ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, তবে কোনো একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে একদম মূল। সেই মূল ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে অ্যাসাইন করে দিই। এটার কিছু ফজিলত আছে। ফজিলতটা হচ্ছে, আপনার ধরেন বাংলাদেশে যদি আপনি কোনো একটা বিষয় নিয়ে গুগলে সার্চ করেন বাংলাদেশে বসে, যেমন আপনি যদি বলেন যে বেস্ট মোবাইল ফোন প্রাইস, এরকম লিখে যদি সার্চ করেন, তাহলে সর্বপ্রথম আপনাকে বাংলাদেশের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো দেখায় না গুগলে, সেগুলো দেখায়। এখন আপনাকে বাংলাদেশের ওয়েবসাইট গুলো কিভাবে দেখাচ্ছে? নিশ্চয়ই গুগল এটা জানে যে এই ওয়েবসাইট গুলো বাংলাদেশের, আর যে বেচারা সার্চ করতেছে সেও বাংলাদেশে বসেই সার্চ করতেছে। এই জন্য দুইটাকে রিলেট করে সে বাংলাদেশের ওয়েবসাইট গুলো দেখাবে আপনাকে, বিষয়টা তাই না? এখন আপনি গুগলের ভিতরে আপনি কোনো একটা ইনফরমেশন বাংলায় চাচ্ছেন গুগলের কাছে, তাহলে গুগল ফার্স্টে কি করবে, ওই ইনফরমেশনটা বাংলায় যে সমস্ত ওয়েবসাইটে লেখা আছে ওইগুলো সাজেশনে আগে দিবে। বুঝতে পারছি? তো এই যে গুগলকে বা সার্চ ইঞ্জিনকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া যে আমার এই ওয়েবসাইটটা হচ্ছে বাংলা ওয়েবসাইট, তো কেউ যদি বাংলায় সার্চ করে বা বাংলা কোনো কিছু চায়, তাহলে আমার ওয়েবসাইটটা যেন আগে ভাগে সেখানে তার সামনে দেখায়। বুঝতে পারছি? এতটুকু ইনফরমেশন দেওয়ার জন্য সেই জিনিসটা, এছাড়া আর কিছু না। তো এখানে ভ্যালুর ভিতরে দুই ভাবে ভ্যালু লেখা যায়, একটা হচ্ছে নর্মাল ইএন মানে হচ্ছে ইংলিশ, আবার হাইফেন দিয়ে ইউএস, ইউনাইটেড স্টেটস, তাই না? এরকম দেওয়া যায়। যেমন বাংলা, যদি বাংলা লেখেন বাংলার জন্য লিখতে হয় BN, আর অথবা BN হাইফেন বড় হাতের BD, এভাবে আপনারা হয়তো দেখে থাকবেন অনেক জায়গায় এরকম লেখা BNBD এভাবে লেখা। তো শুধু BN ও দিতে পারেন অথবা BN হাইফেন BD, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে কোন জায়গার ল্যাঙ্গুয়েজ সেটা। বুঝতে পারছেন? যদি আরবি দেন তাহলে AR, আরবিক। আর এখানে যদি দিতে চান তাহলে সম্ভবত UAE এরকম লেখা, সম্ভবত সৌদি আরবের UAE এরকম লেখে। তো এগুলো পাওয়া যায়, এগুলো চ্যাট জিপিটি করলে বা গুগল করলে আপনি এই ভ্যালুটা পেয়ে যাবেন। আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন আমার ওয়েবসাইটটা হচ্ছে সৌদি আরবের মানুষদের জন্য ওয়েবসাইট এবং আরবিতে লেখা ওয়েবসাইট, আমি এখন ল্যাঙ্গুয়েজের ভ্যালুটা কি দেবো, বেশ সুন্দর করে বলে দিবে। আর পৃথিবীর এত দেশ, এত ভাষা মুখস্থ রাখা সম্ভব? কি ভ্যালু দেবো এটা? আর মুখস্থ করা কি এটা লজিক্যাল হবে? লজিক্যালও না। তো মোটামুটি ম্যাক্সিমাম ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ইএন, ঠিক আছে? তো শুধু ইউএন দিতে পারেন অথবা ইউএস দিতে পারেন, ইউএস অথবা ইউকেও আছে, তাই না? ইউকে ওই যে ব্রিটিশ ইংলিশ, আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। তো কিছুই দিলেন না, জাস্ট ইএন দিলেও এনাফ, যথেষ্ট। তো এটা মোটামুটি আমরা বুঝে ফেললাম যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের বিষয়টা। এবার আসেন আমরা একটু মেটা ট্যাগ নিয়ে আলোচনা করি। মেটা ট্যাগ, এই মেটা ট্যাগও হুবহু একই জিনিস। মেটা ট্যাগ হচ্ছে আমার সার্চ ইঞ্জিনকে অথবা আমার ব্রাউজারকে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, কোনো মেসেজ দেওয়ার জন্য আমরা মেটা ট্যাগ ব্যবহার করি। তো মেটা ট্যাগের মূল উদ্দেশ্য কি? বিভিন্ন সার্চ ইঞ্জিন
বা বিভিন্ন ওয়েবসাইট, ঠিক আছে, অথবা আমার ব্রাউজার, এদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য, কোনো বিষয় নোটিস করার জন্য আমরা এটা ব্যবহার করি। অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা যদি কয়েকটা লিস্ট করি, যেমন একটা হচ্ছে ব্রাউজারকে ইনফরমেশন দেওয়ার জন্য, দুই নম্বর হচ্ছে সার্চ ইঞ্জিন। ইঞ্জিন মানে কি আল্লাহ জানে। এটা মানে ই দিয়ে, তাই না? ই দিয়ে। 3 নম্বরে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুককে ইনফরমেশন দেওয়ার জন্য, টুইটারকে ইনফরমেশন দেওয়ার জন্য, ঠিক আছে, ইনস্টাগ্রামকে ইনফরমেশন দেওয়ার জন্য আমরা ব্যবহার করি। তো মূলত এই তিনটা কারণেই আমরা বেশি ব্যবহার করি এই মেটা ট্যাগ গুলা: ব্রাউজারকে, সার্চ ইঞ্জিনকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমি তিনটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই। প্রথমে আমরা ব্রাউজারকে কি কি ইনফরমেশন দিই এটা আমরা বুঝি। এখানে দেখেন দুইটা লাইন, এই দুইটা লাইন আমরা ব্রাউজারকে ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করি, আর এই দুইটা লাইন লেখা ফরজ। প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের জন্য এই দুইটা লাইন লেখা একদম ফরজে আইন, না লিখলে বিপদ আছে। এবার বুঝি এই দুটার কাজ কি। প্রথম হচ্ছে মেটা। মেটা জাস্ট একটা ট্যাগ, যে ট্যাগের মাধ্যমে আমরা ব্রাউজারকে বা সার্চ ইঞ্জিনকে বা আদার্স অন্য কাউকে আমরা ইনফরমেশন পাস করি, এটা আমরা বুঝে ফেলছি। এবার আসেন ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট হচ্ছে UTF-8। এটা বোঝাটা একটু জরুরি। দেখেন আমরা ছোটবেলায় পড়ে আসছি কম্পিউটার 0 1 ছাড়া কোনো কিছু বোঝে না, এরকম কোনো কথা শুনছি আমরা? বাইনারি ছাড়া কোনো কিছু বোঝে না, কম্পিউটার শুধু বোঝে 0 এবং 1। এই কম্পিউটার এও বোঝে না, বিও বোঝে না, সিও বোঝে না, কিছুই বোঝে না। সব কিছুকে 0 1 দিয়ে সে কল্পনা করে, এটা জানি তো মোটামুটি, আসলে জানি। কম্পিউটারের ভিতরে যত ফাংশনাল জিনিসপত্র আছে আমাদের এই জেনারেল কম্পিউটার গুলা, এই কম্পিউটার সবকিছু বিহাইন্ড দ্য সিন কল্পনা করে 0 এবং 1 দিয়ে। বুঝতে পারছেন? 0 এবং 1 এই সব কিছুকে আপনি একটা এ লিখবেন, এ কে সে 0 এবং 1 দিয়ে কনভার্ট করে ফেলে। একটা বি লিখবেন, বি কে সে 0 এবং 1 দিয়ে কনভার্ট করে ফেলে। বুঝতে পারছেন? আরে অবাক হয়ে যাচ্ছে। এখন এই 0 এবং 1 এগুলোকে বলা হয় বাইনারি সংখ্যা। এটা খুব ডিপলি বোঝার দরকার নেই, জাস্ট একটু কানে দিয়ে রাখেন। এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা। তো কম্পিউটার, আমরা যখন কম্পিউটার একটা এ লিখি, কিবোর্ডে যখন একটা এ লিখি, এই এর পিছন দিয়ে মানে কিবোর্ড কম্পিউটারকে এ পৌঁছায় দেয় না। কম্পিউটার ওরকম একটা মানে সাংকেতিক একটা ইঙ্গিত পৌঁছায় দেয়, একটা বেল বা দুইটা বেল এরকম কিছু একটা দিয়ে দেয় পিছনে, বাইনারি কিছু সংখ্যা দিয়ে দেয়। বুঝতে পারছেন? ওই বাইনারি সংখ্যাটা কনভার্ট করে কম্পিউটার বুঝতে পারে যে এটা আমাকে এ বুঝাইতেছে বা বি বুঝাইতেছে। ধরেন কথার কথা, ধরেন এ সমান সমান এরকম, দুইটা 0 একটা 1 এরকম হতে পারে। এর আপনি যদি গুগল করেন যে এর বাইনারি সংখ্যা কত, বলে দেবে। ChatGPT কে জিজ্ঞেস করলে বলে দিবে। ধরেন বি এর বাইনারি সংখ্যা হচ্ছে ধরেন 0 1 0 1 সামথিং এরকম। 0 1 এবং 0 1 দিয়ে হবে, 5টা 0 হতে পারে, 3টা 1 হতে পারে, যা মনে হচ্ছে হতে পারে, কিন্তু 0 আর 1 হতে হবে এর ভিতরে। আর আমি যখন বি চাপলাম তখন কম্পিউটার টের পাইছে যে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এরকম কিছু একটা বুঝছে। বুঝতে পারছেন? এখন এই জিনিসটা যদি বোঝেন তাহলে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে। আমার কিবোর্ড তো কম্পিউটারকে সংকেত দিচ্ছে 0 এবং 1 দিয়ে, কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এ বি সি ডি ইত্যাদি এরকম, যেগুলো মানুষ পড়তে পারে, তাই না? আর নিশ্চয়ই এর পিছনে কোনো একটা মেশিন বা কোনো একটা সিস্টেম কাজ করতেছে, যে সিস্টেমটা এই বাইনারিটাকে এই সংখ্যায় রূপান্তরিত করতেছে বা এই লেটারে রূপান্তরিত করতেছে। একটা সিস্টেম আছে না, একটা মেশিন থাকার দরকার না? ওইটাকেই বলা হয় ক্যারেক্টার সেট। এবার বুঝতে পারছেন? ওটাকে বলা হয় ক্যারেক্টার সেট। এই ক্যারেক্টার সেট অনেকগুলো হয়। আচ্ছা, ইউটিএফ, এটা ফুল ফর্মটা কি জানি ভুলে গেছি, সার্চ করি ফুল ফর্ম। আচ্ছা, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউটিএফ। ইউটিএফ এর কয়েকটা
ই আছে মানে সেট আছে, ইউটিএফ সেট। একটা আছে ইউটিএফ 8, একটা আছে ইউটিএফ 16, একটা আছে ইউটিএফ 32। এখন এই যে একটা বাইনারি সংখ্যাকে এবিসিডি বা এই ধরনের লেটারে রূপান্তর করার যে সিস্টেম গুলা, এই সিস্টেম গুলার কয়েকটা ধরন আছে, কয়েকটা সিস্টেম আছে পৃথিবীতে বহুল প্রচলিত। এই সিস্টেমের ভিতরে সবথেকে পপুলার সিস্টেমটা হচ্ছে UTF-8। এখানে পড়লে আপনি আরো বিস্তারিত বুঝবেন, এগুলো আসলে মানে বোঝাটা খুব একটা জরুরি না, জাস্ট মানে এতটুকু বুঝলেই হলো যে বাইনারিটাকে সে এবিসিডি কনভার্ট করে দিচ্ছে। কিসের মাধ্যমে কনভার্ট করতেছে, কোন ক্যারেক্টার সেটের মাধ্যমে, UTF-8 এর মাধ্যমে। বাস এতটুকু মনে রাখলেই হবে। ওকে, এখন এই UTF-8 যদি আমরা না দেই, যদিও আমাদের ব্রাউজার খুব স্মার্ট বা আমাদের কোড গুলো এখন খুব স্মার্ট হয়ে গেছে, নরমালি UTF-8 যদি আমরা না দিতাম তাহলে হতো কি জানেন, এখানে যদি আমরা ধরেন এই যে এর বাইনারি কোড ধরে নিলাম যে আমরা 001, তাহলে আমরা যদি এ বি লিখতাম তাহলে ব্রাউজারের ভিতর আমরা দেখতে পারতাম এরকম 001 তারপরে 0101। কি বুঝতেন এটা দেখে? আপনি পড়তে পারতেন যেখানে এবি লেখা আছে? পড়তে পারতেন না। তো এই সংখ্যাটুকু নিয়ে সে এবি তে কনভার্ট করে দিচ্ছে যেই বেচারা, সেই বেচারার নাম আছে ক্যারেক্টার সেট UTF-8। ক্লিয়ার ভাই? আর কোনো কনফিউশন আছে? তাহলে এই UTF-8 ক্যারেক্টার সেটটা এখানে বলে দেওয়াটা খুবই জরুরি, যেন আমার ব্রাউজার সুন্দরভাবে আমার মানে এখানে যা কিছু লিখবো সেটাকে সুন্দরভাবে যেন ব্রাউজার প্রদর্শন করতে পারে। 2 নম্বরে মেটা, একটা নেম দেওয়া আছে। মেটার অনেকগুলো নাম আছে। তো এখানে মেটা নেম হচ্ছে ভিউপোর্ট। ভিউপোর্ট মানে হচ্ছে যে ওই জায়গাটা, যেই জায়গাটা আমাদের ওয়েবসাইটে দেখা যায়। আমি যদি ওয়েবসাইটটা এখানে ওপেন করি, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ভিউপোর্ট। মনে থাকবে, যেই টোটাল জায়গার ভিতরে আমার ওয়েবসাইটটা দেখা যায়, এটা হচ্ছে ভিউপোর্ট। এখন এই মেটার নেম যখন ভিউপোর্ট দিলাম, তখন ভিউ মানে এই মেটার মাধ্যমে আমি ব্রাউজারকে বোঝাইলাম তোমাকে ভিউপোর্ট সম্পর্কে একটা তথ্য দিচ্ছি, তুমি তথ্যটা মনে রাখো। বুঝতে পারছেন? ফার্স্টে বললাম মেটা, আমার ব্রাউজার অ্যালার্ট হয়ে গেল, ব্রাউজার তখন মনে করলো যে আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। যখন বললাম নেম ভিউপোর্ট, সে তখন বুঝে নিল যে আমাকে এই ভিউপোর্ট সম্পর্কিত একটা তথ্য দেওয়া হবে, সে তখন সে তথ্য নেওয়ার জন্য অপেক্ষা করলো। এরপর আসেন কন্টেন্ট। কন্টেন্ট বলতে কি বোঝায়? কন্টেন্ট বলতে বোঝায় আমরা ওয়েবসাইটের ভিতরে যে তথ্যগুলো ব্যবহার করি। এবার আসেন, কন্টেন্ট বলতে বোঝায় আমার ওয়েবসাইটের ভিতরে এই যে দেখেন, এই যে লেখা, এই যে ইমেজ, এই যে হাবল তাবল যা আছে, এগুলোকে বলা হয় কন্টেন্ট। মনে থাকবে, ওয়েবসাইটের ভিতরে আমরা যা ব্যবহার করি, যে তথ্যটা ওয়েবসাইট থেকে আমরা নিচ্ছি, সেই তথ্যগুলোকে বলা হয় কন্টেন্ট। ট্যাগের আরেকটা নাম হচ্ছে এলিমেন্ট। আর কন্টেন্ট মানে বলতে বোঝায় ওই এলিমেন্টের ভিতরে আমরা যে তথ্যগুলো রাখি সেগুলোকে বলা হয় কন্টেন্ট। মনে থাকবে, একটা ইমেজ আইএমজি ট্যাগের সাথে আমরা ইমেজ লিংক করাই দিলাম, ওই ইমেজটা হচ্ছে একটা কন্টেন্ট। একটা S1 এর ভিতরে আমরা কিছু টেক্সট দিলাম, ওই টেক্সটটাকে বলা হয় কন্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তো এই কন্টেন্টটা, এই কন্টেন্ট নিয়ে সে একটু কথা বলতেছে যে ভাই এর ভিতরে যে কন্টেন্ট গুলো ব্যবহার করা হবে, সে কন্টেন্টের উইথ তো বুঝি চওড়া, এই উইথটা হবে ডিভাইস উইথ এর সমান। এটা বোঝা একটু একটু কঠিন। ধরেন আমি এখানে S1 দিলাম, S1 দিয়ে এই বেচারাকে বলে দিলাম যে তোমার উইথ হলো 100%। খুব ভালো করে বোঝেন, 100%। একে বললাম তুমি 100% জায়গা দখল করে বসে থাকো, তোমার জায়গা হচ্ছে 100%। এখন এই 100% বলতে আসলে কতটুকু উইথ, একটা প্রশ্ন আসে না? 100% বলে কতটুকু উইথ? তো বলা হচ্ছে যে 100% যদি কোনো কন্টেন্টে বা কোনো এলিমেন্টের উইথ দেওয়া হয়, সাইজ দেওয়া হয়, তাহলে সে যেন ডিভাইসের উইথ যতটুকু, অর্থাৎ ডিভাইসের চওড়া যতটুকু, পুরো জায়গাটুকুকে সে 100% হিসাবে কল্পনা করে, ধরে নেয়। এবার বুঝে আসছে? এখন আমার ডেস্কটপের উইথ ধরেন, ডিভাইসের উইথ ধরেন 2000 পিক্সেল, কথার কথা। তাহলে H1 কে যদি বলি তোমার উইথ 100%, তাহলে H1 এর উইথ কত হবে? 2000 পিক্সেল।
সেম ওয়েবসাইটটা যখন মোবাইলে চলে আসবে, মোবাইলের উইথ কি 2000 পিক্সেল হবে? সেখানে হবে 600 বা 700 পিক্সেল। তখন সেক্ষেত্রে ওই একই H1 ট্যাবটা মোবাইলে এসে তার 100% উইথ হিসেবে H1 এর সাইজ হয়ে যাবে 600 বা 700 পিক্সেল। বুঝাইতে পারছি ভাই? তো এটা যদি না দিই তাহলে কি হবে? তাহলে মোবাইলে যখন ওয়েবসাইটটা আমরা নিয়ে আসবো, সাধারণত ডেস্কটপে ঠিক থাকে, আর মোবাইলে যখন আমরা নিয়ে আসবো তখন সে মনে করবে যেহেতু এখানে উইথ ডিভাইস উইথ দেওয়া নেই, সম্ভবত এই ওয়েবসাইটটা ডেস্কটপের জন্য বানানো। সে মোবাইলের ভিতর করবে কি এরকম বড় বানায় দেবে, স্ক্রল করে করে ডানে বামে চাপায় চাপায় দেখতে হবে। বুঝতে পারেন নাই? তাও এলোমেলো হয়ে যাবে, দেখা যাবে না ঠিকঠাক মতো। আবার কোন জায়গা দেখবেন কোন কন্টেন্ট কাজ করে না, কোনটা উধাও হয়ে গেছে, কোনটা ভেঙে গেছে, এলোমেলো একদম বেখাপ পাটা জিনিস হয়ে যাবে। ক্লিয়ার ভাই? আচ্ছা, এই হলো একটা জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে অনেক সময় আপনারা ওই যে ছোট ছোট ঘড়ি, হাতে ঘড়ি পরে থাকবেন, দেখবেন ইলেকট্রিক ঘড়ি, ছোট্ট একটা ডিসপ্লে, কিন্তু উপরে একটা কাঁচ দেওয়া থাকে, যে কাঁচের কারণে ভিতরের লেখাগুলো খুব বড় বড় আকারে দেখা যায়, এরকম হয় না? বড় বড় আকারে দেখা যায়। এখন আমাদের এই যে মোবাইল গুলা, বিভিন্ন ডিভাইস বা মোবাইল, এইগুলোর ভিতরে বাই ডিফল্ট এরকম কিছু সিস্টেম অনেক সময় দেওয়া থাকে। এখন আপনি যদি বলতে চান যে আমার ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আমি দিলাম, ধরেন এই যে আমি একটা H1 ট্যাগ দিলাম, এই H1 ট্যাগটা বাই ডিফল্ট ব্রাউজার যতটুকু দেখানোর কথা সে যেন অতটুকুই দেখায়, এর থেকে বাড়তি বাড়াইয়া বড় আকারে জুম করে যেন না দেখায়। সেটা আমি আবার বলি, ধরেন আমি H1 ট্যাগটা দিলাম, কথার কথা এই H1 ট্যাগের সাইজ হচ্ছে ধরেন 36 পিক্সেল। বুঝতে পারছেন? 36 পিক্সেল। এখন আমি বলতে চাচ্ছি যে আমার এই মানে এই এরিয়ার ভিতরে H1 টা যখন প্রদর্শিত হবে তখন সে যেন 36 পিক্সেলই থাকে, সে যেন 36 এর জায়গা ডাবল না হয়ে যায় বা বড় না হয়ে যায়। বুঝতে পারছেন? অর্থাৎ কোন কন্টেন্টকে বাই ডিফল্ট তার ইনিশিয়াল স্কেলটাকে আমি 1 করে রাখতেছি। স্কেল মানে হচ্ছে কতটুকু জুম হবে, প্রত্যেকটা জিনিস 1 এক গুণ, মানে H1 যতটুকু হওয়ার কথা অতটুকু, H1 এর এক গুণ মানে কি যতটুকু হওয়ার কথা অতটুকুই হবে। আমি যদি এখানে 2 গুণ দিয়ে দিই, এই ইনিশিয়াল স্কেল 2 দিয়ে দিই, তাহলে হবে কি বিভিন্ন ডিভাইসে গিয়ে এই যে লেখাটা, এই লেখাটা যখন মোবাইল ডিভাইস বা ছোট ডিভাইসে যখন চলে আসবে তখন সাধারণত মোবাইলে একটা H1 যতটুকু হওয়ার কথা দেখানোর কথা তার 2 গুণ দেখাবে। বুঝাইতে পারছি? সে অতিরিক্ত জুম করে দেখাবে জিনিসটা। তখন অনেক সময় হয় কি এটা, মানে যেহেতু মোবাইলে বাই ডিফল্ট ভাবে আগের থেকে সিস্টেম করে দেওয়া থাকে যে কোনো জিনিস যখন একটা H1 ট্যাগ মোবাইলে আসবে তখন কতটুকু দেখানোর কথা, কিভাবে দেখানোর কথা সিস্টেম করাই আছে। আপনি যখন পাকনামি করে 2 গুণ করে দেবেন, যার মোবাইলও নিজেও ওটাকে জুম করার চেষ্টা করবে, আর আপনার যখন ইনফরমেশন অনুযায়ী সে ডাবল করার চেষ্টা করবে। যখন ডাবল করবে তখন দেখা যাচ্ছে অনেক সময় জিনিসপত্র ভেঙে যেতে পারে। বুঝতে পারছেন? ইনিশিয়াল স্কেল 1 মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস যতটুকু হওয়ার কথা, যতটুকু তার সাইজ হওয়ার কথা অতটুকুই যেন সমস্ত ডিভাইসে থাকে, কোথাও যেন বাড়তি জুম করে এটাকে না দেখায়। ক্লিয়ার ভাই? একটু কষ্ট হয়ে গেল মনে হয় না? এগুলা কষ্ট হয়ে গেল। তো এটা ছিল আমার ব্রাউজার নিয়ে কথা। এই মেটা ট্যাগ ব্রাউজারে কি আচরণ করে এটা আমরা বুঝলাম। তো এই দুইটা লাইন এতটুকু যা বললাম কেউ যদি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি মনে রাখতে না পারেন বাস খালি কপি পেস্ট, এটা মনে রাখা খুব একটা জরুরি না। ঠিক আছে? কপি পেস্ট করে চালিয়ে যাবেন, শেষ। এবার আসেন সার্চ ইঞ্জিন নিয়ে আমরা কথা বলি। দেখেন আমরা যদি গুগলে গিয়ে একটা সার্চ করি, এখানে আমরা বলি আইফোন 15 প্রো লিখলাম, এখানে দেখেন কি আসলো। প্রথমে এই জায়গাটা টাইটেল আসছে, এই যে একটা বড় করে একটা লেখা আছে, খেয়াল করছেন? এরপরে এইখানে একটা লেখা আসছে, নিচে আরো অনেক কিছু আসছে, এই লেখাটা এখানে আসছে। তো এই লেখাটা কই পাইলো? গুগল কই পাইলো? গুগলের নিজস্ব কোনো ডাটাবেস, মানে নিজস্ব কোনো এরকম তো ওয়েবসাইট নাই যেখানে আপনার আইফোনের সম্পর্কে তথ্য দেওয়া আছে। গুগল তো পরের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে নিজে বড়লোক হয়েছে, এমন না? নিশ্চয়ই এটা কোনো একটা ওয়েবসাইট থেকে আনছে, যে ডাজেল থেকে ইনফরমেশন গুলো আনছে। এখন এই লেখাটা হচ্ছে টাইটেল থেকে আসছে।
আমরা যদি এই ওয়েবসাইটে যদি যাই, ধরেন আমি কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমরা এইখানে যদি কার্সর রাখি, ও যে দেখেন আইফোন 15 প্রো প্রাইস ইন বাংলাদেশ, দেখছেন? এটা টাইটেল না? এটা এটা তো আমরা জানি এটা টাইটেল। এই হুবহু এই টাইটেলটা চলে আসছে এইখানে, পাওয়া গেছে। আর এই যে লেখাটা, এই লেখাটা পাওয়া গেছে হচ্ছে মেটা ট্যাগ থেকে, মনে থাকবে? মেটা থেকে। এটা যায় কিভাবে? এটার জন্য আমরা আলাদা আরেকটা মেটা ট্যাগ পাই। মেটা, এটাকে বলা হয় কি জানি, আসবে না তাই না? মেটা নেম, আচ্ছা আমি এটা ভুলে গেছি, আমি এটা দেখে আসি। হ্যাঁ, এগুলো সবসময় আমরা চ্যাট জিপিটি করে করি তো ভুলে যাই, মনে থাকে না। ধরেন আমরা এখানে লিখি HTML মেটা ট্যাগ ফর SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO। এখানে আমাদেরকে দিয়ে দিবে এই যে নেম ডেসক্রিপশন, মেটা নেম হচ্ছে ডেসক্রিপশন। এটা এই লাইনটা আমরা কপি করি, এখানে পেস্ট করে দিলাম। এই জায়গাটা ধরেন আমরা লিখলাম উই আর ভেরি হ্যাপি টু লার্ন HTML। তাহলে আমার এই ওয়েবসাইটটা যখন গুগল রিড করবে বা গুগল যখন সার্চ ইঞ্জিন এইভাবে যখন দেখাবে, যে এইভাবে যখন দেখাবে, তখন ওই যে আমরা যে লেখাটা লিখলাম সেই লেখাটা এখানে দেখাবে, তাই না? আর টাইটেলের ভিতর দেখাবে হচ্ছে এই যে আমাদের টাইটেল ট্যাগের ভিতরে যা আছে এটা। এবার ক্লিয়ার? আচ্ছা, আরো অনেক ইনফরমেশন, যেমন আরেকটা এখানে আছে এই যে মেটা রোবটস, কপি করি। এটাও মাঝে মাঝে লাগে, যদিও এটা এসইও যারা শিখতেছে তাদের কাজ, তারপর আমরা একটা এক নজর দেখে আসি। রোবটস মানে তো আপনার এসইও যে রোবটস গুলো করে, বিশেষ করে গুগলকে আমরা ধরে রাখি, গুগলকে আমরা মনে করতে পারি। এখানে কন্টেন্টের ভিতরে লিখতে হবে ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে রোবট আমার ওয়েবসাইটটা ভিজিট করার পারমিশনটা পেয়ে যাবে, বুঝতে পারছেন? আমার ওয়েবসাইট ভিজিট করার পারমিশন পেয়ে যাবে। আমরা যদি কন্টেন্টের ভিতরে এখানে ইন্ডেক্সের পরিবর্তে যদি লিখতাম নো ইন্ডেক্স, তার মানে আমি রোবটকে বলতেছি যে ভাই আমার ওয়েবসাইটটা তুমি রিড করো না, আমার ওয়েবসাইটটা তুমি সার্চ ইঞ্জিনে এনো না, বুঝাইতে পারছি? আর যদি ইন্ডেক্স লিখি তার মানে হচ্ছে রোবটকে বলে দিলাম, রোবট যখন আসবে আমার ওয়েবসাইট ভিজিট করতে, তখন রোবট যখন দেখবে যে কন্টেন্ট ইন্ডেক্স দেওয়া আছে, সে তখন বুঝে ফেলবে যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে এই ওয়েবসাইটটা রিড করতে। সে রিড করবে, একটা সামারি তৈরি করবে, সে তার মেমোরির ভিতরে সেভ করে রাখবে। পরবর্তীকালে কেউ যদি এই সম্পর্কে সার্চ করে, তখন আমার ওয়েবসাইটটা তার সামনে দেখাবে। ক্লিয়ার? আর ফলো মানে হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে আদার্স আরো অনেক পেজ থাকতে পারে এবং আরো অনেক লিঙ্ক থাকতে পারে, বুঝতে পারছেন? আমি যদি ধরেন একটা ওয়েবসাইট যদি যাই, এটাই যাই, তারপরে এই ওয়েবসাইটে যখন আসবে গুগল, যখন দেখবে যে ফলো দেওয়া আছে, পুরা ওয়েবসাইট সরি ইন্ডেক্স দেওয়া আছে, তখন পুরো ওয়েবসাইটটা সে দেখবে। আর যখন লেখা থাকবে ফলো, তখন এই ওয়েবসাইটে যত জায়গায় যে ক্লিকেবল আছে, যত জায়গায়, যেমন এখানে ক্লিক করা যায়, এখানে ক্লিক করা যায়, যত জায়গায় ক্লিক করা যায় আছে না, প্রত্যেকটা ক্লিকেবল বাটনের ভিতরে সে ক্লিক করে করে দেখবে, ক্লিক করলে কি হয়, বুঝতে পারছেন? ক্লিক করে তার ভিতরে গিয়ে সেই ইনফরমেশন গুলো সে রিট্রিট করে মোটামুটি একটা তার আইডিয়া জেনারেট করে রাখবে। ক্লিয়ার ভাই? আচ্ছা, তো এটা ছিল ইন্ডেক্স এবং ফলো। আরো অনেক মেটা ট্যাগ, অনেকগুলো মেটা ট্যাগ আছে, অনেক মেটা ট্যাগ আছে। জাস্ট ওইদিকে আমি আর গেলাম না, আপনারা একটু কি বলা হয় চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করবেন। আপাতত জাস্ট মেটা ট্যাগের আমি একটা আইডিয়া দিলাম। মেটা ট্যাগ নিয়ে হচ্ছে আমরা পরে আলোচনা করব, যখন আমরা নেক্সট জেএস নিয়ে আলোচনা করব, এসইও নিয়ে যখন একটু পড়াশোনা করব, তখন আমরা এই মেটা ট্যাগ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। চাইলে জাস্ট একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারেন যে কত ধরনের মেটা ট্যাগ হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত মেটা ট্যাগ কোনগুলা, আমাকে লিখে দাও। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো কিছু মেটা ট্যাগ
আছে, যেমন ফেসবুকের জন্য মেটা ট্যাগ আছে আলাদা, টুইটারের জন্য আলাদা আছে। যেমন ধরেন আপনি আপনার ওয়েবসাইটটা, এই যে কোন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ধরেন, এই ওয়েবসাইটটা যদি আপনি ফেসবুকের ভিতরে দেন, ফেসবুকের ভিতরে কোথাও দেন, দেখবেন কোন একটা ওয়েবসাইটের লিংক ফেসবুকে মেসেঞ্জারে বা ফেসবুকের পোস্টের ভিতরে যখন দেন, অটোমেটিক্যালি সেখানে একটা ইমেজ জেনারেট হয়ে যায়। খেয়াল করছেন কখনো? একটা ইমেজের মতো হয়ে যায় এবং তার নিচে একটা লেখার মতো চলে আসে। খেয়াল করছেন না? তো এইগুলো আসলে ওই ওয়েবসাইটে যখন লিংক দেবেন, তখন ওই ওয়েবসাইটের পিছন থেকে সেই মেটার ভিতর থেকে ইনফরমেশন গুলো নিয়ে আসবে। ক্লিয়ার ভাই? আবার ইনস্টাগ্রামে বা টুইটারে এগুলো লাগে, এগুলো প্রয়োজন হয়। যদি মনে করেন যে আপনার ওয়েবসাইটটা এমন যে আপনার ওয়েবসাইটটা মানুষের ফেসবুকে পোস্ট করতে পারে, ফেসবুকে মানুষ এটা দিতে পারে, হ্যাঁ, তখন আপনার ওয়েবসাইটের ভিতরে এই ইনফরমেশন গুলো দিয়ে রাখবেন। ওকে, তো ওটা আমি আর দেখাচ্ছি না, ওটা একটু একটু অ্যাডভান্স, ওটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। মোটামুটি মেটা সম্পর্কে একটা আইডিয়া চলে আসছে না? আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি। আমাদের ওয়েবসাইটে প্রায় ওয়েবসাইট একটা লোগো থাকে, লোগো, একটা আইডেন্টিটি থাকে, তাই না? আইডেন্টিটি, এই লোগোটা ইম্পর্টেন্ট, এই লোগোটা দিবেন। আর লোগোটা চেষ্টা করবেন কোন একটা ইমেজ দিতে, ইমেজ আকারে দিতে লোগোটা, ঠিক আছে? তো এই লোগোটা আমরা কিভাবে দিব? লোগোটা দিব হচ্ছে, আমি এগুলোকে কেটে দিই। ফার্স্ট অফ অল আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নেব, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের এই স্টেপের ভিতরে আমরা যা মনে দিতে পারি। যেমন ধরেন আমরা এখানে আমাদের এই ফাইলের নাম আছে index.html, তাই না? আমি এখানেও ধরেন index.html দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই। এটা ক্লিক করলে আমার সেই index.html ফাইল ওপেন হবে, কোনো অসুবিধা? অসুবিধা নেই। এইখানে এসে আমরা একটা img ট্যাগ নেব, নিয়ে এইখানে ধরেন images/rows.jpg, একটা উইথ কমাই দিলাম, উইথটা অনেক বড় আছে, ধরেন উইথ করে দিলাম 200। অল্টার ট্যাগের ভিতরে এই জায়গাটায় আমরা লিখে দিব ধরেন আমাদের ওয়েবসাইটের নাম, বুঝতে পারছেন? অথবা ওয়েবসাইটের লোগো, এখানে আমরা লিখতে পারি যে ব্র্যান্ড লোগো। ওই যে বলছিলাম অল্টার ট্যাগ কি করে, এসইও কে বলে দেয় যে এই ইমেজটা কি জাতীয় ইমেজ, বলে দেয়। এখন এটা হচ্ছে ব্র্যান্ডের লোগো। এখানে সাধারণত লোগো বা ব্র্যান্ড লোগো এই ধরনের কথা বলাটাই উচিত। মানে এমন ভাবে একটা জিনিস লিখে দিবেন যেন যে কোনো এসইও বা যে কোনো এআই যেন বুঝতে পারে যে এই ইমেজটা এই ওয়েবসাইটের লোগো। তখন সে কি করবে, ওই যে বিভিন্ন জায়গায় যখন লিংক পেস্ট করবেন, তখন এখানে যে ইমেজটা আপনি দিবেন সেই ইমেজটা সাজেশনে সে নিয়ে আসবে। ক্লিয়ার ভাই? আচ্ছা, তো এইভাবে লোগো ব্যবহার করার নিয়ম হচ্ছে এটা, এভাবে আমরা লোগো ব্যবহার করব। এই যে আমাদের লোগোটা চলে আসছে। আরেকটা জিনিস আমরা শিখি, সেটা হচ্ছে এই জায়গায় দেখেন একটা পৃথিবীর ছবি, কিন্তু অন্যান্য ওয়েবসাইটে দেখেন এখানে সুন্দর সুন্দর এই যে আইকনের মতো দেওয়া আছে, খেয়াল করছেন? আমাদের এখানে ছোট্ট একটা পৃথিবীর মতো ছবি। তো এটার জন্য আমরা আরেকটা ট্যাগ পাই, যে ট্যাগের নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগ, লিঙ্ক ট্যাগ অনেক কারণে ব্যবহার হয়, অনেকগুলো মানে কারণে ব্যবহার হয়। তার ভিতরে একটা হচ্ছে ফেভিকনের জন্য ব্যবহার হয়। ফেভিকন মানে হচ্ছে এই যে এই আইকনটাকে বলা হয় ফেভিকন, FAB আইকন, ফেভিকন বলি আমরা কি। তো এখানে যেটা করতে হবে, ফার্স্ট একটা লিঙ্ক ট্যাগ নেবেন, লিঙ্ক ট্যাগ নিয়ে রিলেশন শর্টকাট আইকন এই কথাটা বলে দিবেন, রিলেশন শর্টকাট আইকন। 2 নম্বরে এইখানে আপনার ইমেজটা, যে ইমেজটা ফেভিকন হিসেবে ব্যবহার করতে চান সেই ইমেজের একটা লিঙ্ক ধরাই দিবেন। এখন এই জায়গাটা কিন্তু অনেক ছোট্ট একটা জায়গা, ক্ষুদ্র একটা জায়গা। এইখানে যদি বিশাল বড় একটা ইমেজ দেন তাহলে এটাকে একটা মানে খারাপ হয়ে গেল না বিষয়টা? আমি 1200 পিক্সেল একটা ইমেজ বসাই দিলাম, এটা উচিত হলো না। এখানে সাধারণত আমরা ধরেন সর্বোচ্চ 200 পিক্সেল পর্যন্ত দিয়ে থাকি, এর বেশি না। বুঝতে পারছি? সাধারণত আর এটা দিবেন হচ্ছে স্কোয়ার শেপে, ধরেন 60 পিক্সেল 60 পিক্সেল এরকম, অথবা 100 পিক্সেল 100 পিক্সেল, অথবা সর্বোচ্চ 200 পিক্সেলও না, সর্বোচ্চ সম্ভবত 150 পিক্সেল। একটু গুগল করে নিন, ঠিক আছে? সাধারণত এই জিনিসগুলো আমাদেরকে অতটা হিসাব করতে হয় না, এগুলো আমাদেরকে ডিজাইনাররা করেই দেয়, আমরা কপি করি পেস্ট করি ব্যবহার করি, শেষ। বুঝতে পারছি? এজন্য আমার নিজেরও মনে থাকে না। আপনারা গুগল করবেন, যখন দেখেন ইমেজটা বড় হয়ে গেছে আস্তে করে গুগলকে জিজ্ঞেস করবেন যে ভাইজান ওয়েবসাইট ট্যাব আইকন ইমেজ সাইজ দিবেন,
এই যে এখানে তারা অর্থ বল কি বললো, এত বড় বড় বললো কেন? এই যে 16 16 32 32 100 100 80 180 192 192। ও আচ্ছা, 512 পর্যন্ত অ্যালাউ করে। পিএনজি ফাইল হলে 512 পর্যন্ত অ্যালাউ করে, তো আমি ভুল জানছিলাম 512 পর্যন্ত অ্যালাউ করে। ওকে, ভালো। কিন্তু সবগুলোই দেখেন চার কোনা, দেখছেন 180 180 192 192 512 512 এরকম। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে সার্চ করে জেনে নেবেন। এখন ধরেন আমরা একটা ইমেজ, কোন একটা ইমেজকে চুজ করি ফেভিকন হিসেবে ব্যবহার করা যায় কিনা। ছোট ইমেজ কি আছে এখানে কোথাও? আচ্ছা, নাই। না থাকলে আমার একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। পিক্সেলস নামে একটা ওয়েবসাইট আছে, এখানে ইমেজ পাওয়া যায়। পিক্সেলস, এখানে গিয়ে ধরেন আমি সার্চ করলাম ROSE, রোজ লিখে সার্চ করলাম, অনেক রোজ আসছে। আমি এই ফিল্টারে ক্লিক করে স্কোয়ার শেপটাকে সার্চ করলাম। স্কোয়ার মানে আমার তো চার কোণা ইমেজ লাগবে, তাই না? স্কোয়ারে আসলাম, এই যে এখানে অনেক ইমেজ আছে। ধরেন এটাকে চুজ করলাম, ক্লিক করলাম এটার উপরে, এইখানে ক্লিক করব, ফ্রি ডাউনলোডের আগে এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন কত বড় ইমেজ, 2560, তাই না? তো এটাকে আমি করে দিলাম 500। এটাও 500 হয়ে গেল, এটাও 500 হয়ে গেল। এবার ডাউনলোড করে ফেলি। বুঝতে পারছেন? মাঝে মাঝে ইমেজ টিমেজ লাগলে এই ধরনের ওয়েবসাইটে এসে ইমেজ নিতে পারেন। আমি আপাতত ডাউনলোডের ভিতরে এটাকে রাখি। এরপরে এখান থেকে আমি আবার ডাউনলোডে যাই, এটা তাই না, কাট করি, ইমেজেস এর ভিতরে এখানে পেস্ট করে দিই। এটাকে আমি বলে দিই ট্যাব আইকন। আচ্ছা, ফেভিকনের ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা এক্সটেনশন বেশি ব্যবহার করি। সরি, দুইটা না, তিনটা এক্সটেনশন বেশি ব্যবহার করি। একটা হচ্ছে আইসিও, একটা এক্সটেনশন, এটা একটা ইমেজ এক্সটেনশন, অথবা পিএনজি, অথবা দুটেই তো মনে হচ্ছে, দুটেই আইকন এবং পিএনজি। জেপিজি এর খুব একটা ব্যবহার করি না, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আইসিও, আইকনটা, আইসিও এই এক্সটেনশনটা বেশি ব্যবহার করা হয়। তো এখানে আমরা যে ইমেজটা পাচ্ছি সেই ইমেজটা আসলে জেপিজি ইমেজ, এখানে সাজেশনও দিচ্ছে আমাদেরকে পিএনজি ইমেজ ব্যবহার করতে, তাই না? আমরা একটা কাজ করি, গুগলে গিয়ে একটু বলি যে জেপিজি টু পিএনজি। আমরা চাইলে ধরেই কিন্তু এখান থেকে এক্সটেনশনটা জেপিজি বাদ দিয়ে এখান থেকে ধরে আমরা পিএনজি করতে পারতাম, পিএনজি করতে পারতাম, তাও কিন্তু ইমেজটা নষ্ট হতো না। নষ্ট হয়েছে? নষ্ট হতো না। কিন্তু ওই যে আমরা বলছিলাম যে কি বলা হয়, কিছু কিছু ইমেজ নষ্ট হয়ে যায়, অনুমতি থাকে না, বলছিলাম না যে কিছু কিছু ইমেজের ক্ষেত্রে এক্সটেনশন চেঞ্জ করলেও নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিভাবে করতে হয়, অনলাইনে হাজার ওয়েবসাইট আছে ইমেজ কনভার্টারের, ওরকম কোন একটা ইমেজ কনভার্টারে চলে যাব, যেমন জেপিজি টু পিএনজি চলে গেলাম। হাই হাই, নেটের অবস্থা কেন? আচ্ছা, তো এখানে আপনার ইমেজটাকে সিলেক্ট করতে বলছে অথবা ড্র্যাগ ড্রপ করতে বলছে। আমি একটা ড্র্যাগ ড্রপ করে আমার জন্য সহজ হবে। এখানে টান দেই, টান দিয়ে এখানে এনে ছেড়ে দিই, হয়ে গেল। ও আচ্ছা, এখানে কাজ করতেছে এই জন্য একটু ওয়েট করি, চলে আসবে। কি হলো? আচ্ছা, এটা করতে হবে নাকি আবার? ও আচ্ছা, এখানে ক্লিক করতে হবে। চলেন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই দিই। ক্লান্ত হয়ে যাচ্ছেন? দেখেন, দেখেন মাঝে মাঝে, আচ্ছা ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে, আমি ডাউনলোডটা করি তারপরে দেখাচ্ছি। ডাউনলোডটা করি, ডাউনলোডের ভিতরে এসে ডাউনলোড করে ফেলি, এখানে ক্লিক করে ফোল্ডারটা ওপেন করি, এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, দেন এখানে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এখন আমার জেপিজিটা দরকার নেই,
এখন এই ফেভিকনের উপরে রাইট বাটন ক্লিক করে আমি শো মোর অপশনসে গিয়ে আমি এখান থেকে প্রপার্টিসে গেলাম, গিয়ে দেখি এই ইমেজটা ছোট্ট একটা ইমেজ, অথচ ইমেজের সাইজ হচ্ছে 330 KB, হিউজ একটা সাইজ। বুঝতে পারছেন? আমরা চেষ্টা করব 200 KBর নিচে কোনো মানে ইমেজ গুলোর সাইজ 200 KBর নিচে রাখা, সাধারণ যে ইমেজ গুলা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু বড় হতে পারে, যেমন ব্যানারের ভিতরে অনেক বড় একটা ইমেজ, সেটা একটু বড় হতে পারে। জেনারেলি যে ইমেজ গুলো আমরা ব্যবহার করব 200 KBর নিচে রাখার চেষ্টা করব। এটা মাত্র 500 উইথ হাইটের ছোট্ট একটা ইমেজ ফেভিকন হিসাবে ব্যবহার করব, এটা যদি আপনার 200-300 KB হয়, এটা তো আসলে ইলজিক্যাল হয়ে গেল। তার মানে আমার এই ইমেজটার সাইজ কমাইতে হবে। আর এই ইমেজের সাইজ গুলো কমানোর ওয়েবসাইট আছে। আমি গুগলে সার্চ করলাম ইমেজ ইমেজ সাইজ রিডিউসার বলে কথা আছে, ইমেজ সাইজ রিডিউসার, এন্টার দিলাম। অনেক ওয়েবসাইট পাবেন, তার ভিতরে আমার কাছে এই ওয়েবসাইটটা খুব ভালো লাগে, টাইনি পিএনজি। এটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে বলতেছে ইমেজটা এখানে এনে বসাইতে। তাই ইমেজটাকে ধরলাম, টান দিয়ে এনে এখানে এনে ইমেজটা ছেড়ে দিলাম। কি হবে, সে আমার ইমেজটাকে রিডিউস করে দেবে। খেয়াল করছেন, ইমেজটা 71% রিডিউস করে দিয়েছে। আগে ইমেজটার সাইজ হলো 338 KB, এখন তার সাইজ হয়ে গেছে 97 KB। আর একটা ওয়েবসাইটে 1 KB অনেক বড় জিনিস, ওয়েবসাইটের ক্ষেত্রে 1 KB অনেক বড় ইস্যু। তার মানে কি পরিমাণ রিডিউস করে দিয়েছে, অথচ কোয়ালিটি বা মানে অন্য কোনো কিছুতে কোনো আপোষ করে নাই, যা যেরকম ছিল তেমনই আছে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে রিডিউস করে নেবেন যখন আপনার দেখবেন যে একটা ইমেজের সাইজ অনেক বড় হয়ে গেছে তখন। এবার আবার এখান থেকে ডাউনলোড করি, হুবহু একই জিনিস ডাউনলোড হচ্ছে। আমি একটা কাজ করি, আমার ফোল্ডারের ভিতরে ঢুকে যাই একবারে, ক্লাস 4 ইমেজেস, এখানে এই পিএনজিটাকে ফেলে দিই, ডিলিট করে দিই, আর এই পিএনজিটাকে এখান থেকে আমি সেভ করে দিই। রিপ্লেস করতে বলছে, রিপ্লেস করে দিই। এবার আবার এখানে রিলোড করি, আবার এটাকে রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনসে গিয়ে প্রপার্টিসে গিয়ে দেখি ইমেজের সাইজ হয়ে গেছে 94 KB। ভাই বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো এগুলা মানে এতগুলো কাজ করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজটাকে ব্যবহার করা। তো চলেন, ইমেজেস স্ল্যাশ ফেভিকন ডট পিএনজি দিলাম। এবারে টাইপের ভিতরে এটা কোন টাইপের ইমেজ সেটা আমাকে বলে দিতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে বলতে হবে ইমেজ, টাইপটা না দিলেও চলে, দেওয়াটা ভালো। প্রথমে বলতে হবে ইমেজ, ঠিক আছে? এটা মানে এটা ইমেজ টাইপের ফাইল সেহেতু বলতে হবে ইমেজ। দেন স্ল্যাশ দিয়ে আমাদেরকে বলতে হবে এক্সটেনশনটা বলে দিতে হবে। আমাদের এক্সটেনশনটা হচ্ছে পিএনজি, বুঝতে পারছি? ইমেজ স্ল্যাশ পিএনজি, এতটুকু। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি। অনেক কাজ করার পর এবার রিলোড করি, এই যে দেখেন আমার ইমেজটা চলে আসছে। ক্লিয়ার ভাই সবাই? আচ্ছা, তো এবার আসেন, অনেক কিছু শিখলাম, আর কি করা যায়। চল, এবার এত কিছুর পরে এবার আমরা মূল টপিকে ফিরে আসি, এখানে আসি। তো আমাদের মেটা ট্যাগ নিয়ে মোটামুটি আমরা শিখে ফেলছি, মেটা ট্যাগ নিয়ে আমরা শিখে ফেলছি। এখন আমরা ভিডিও অডিও ট্যাগ নিয়ে আমরা কাজ করব। আমরা একটা কাজ করি, আমরা নতুন একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে ফেভিকন অ্যাড করা শিখছি, লিখে দিলাম। তো এবার আমরা ভিডিও এবং অডিও এলিমেন্ট নিয়ে কাজ করা আরম্ভ করব। চলেন শুরু করি। আমরা এটাকে কেটে দেই, কেটে দিয়ে আমরা একটা ভিডিও নিয়ে কাজ করব। তো ভিডিও নিয়ে কাজ করার আগে আমরা ছোট্ট একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে আসি, আমাদের একটা ভিডিও লাগবে। তো আমি ইউটিউবে যাই, এখান থেকে এটাকে বন্ধ করে দিই, ইউটিউবে যাই, এখান থেকে আমি স্মল ভিডিও লিখে সার্চ করি। ভয়ঙ্কর রকমের চেহারা অবস্থা। ছোট্ট একটা ইমেজ নিয়ে আসি, কোথায় পাই, মানে ভিডিও নিয়ে আসি। এটা চলতে পারে 8 মিনিটের একটা ভিডিও।
সাউন্ড আছে না? হ্যাঁ সাউন্ড আছে। তো এই ভিডিওটা ডাউনলোড করব। তো ভিডিও ডাউনলোড করার অনেক অপশন আছে। অনেকে আপনার আইডিএম ব্যবহার করেন, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন, তার মাধ্যমে করতে পারেন। আমি সাধারণত যেটা করি অনলাইনে সার্চ দিই যে ইউটিউব ভিডিও ডাউনলোডার অনলাইন, এরকম লিখে সার্চ দিই, অনেক ওয়েবসাইট এখানে পাবো। ডাউনলোড ইউটিউব ভিডিও ফর ফ্রি, ক্লিক করলাম। এবার এই ভিডিওর যে লিঙ্কটা এখান থেকে না, এই জায়গা থেকে নেই, শেয়ার থেকে এই যে ভিডিওর যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করলাম। কপি করে এখানে এসে ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিলাম। একটু ওয়েট করলে নিজে আমাদেরকে সাজেশন দিবে। এই যে MP4 আকারে আছে, আমি একটু ছোট করে নিই, আমার এত বড় দরকার নেই, ছোট করে নিই। এখানে চলে আসছে। তো এবার রাইট বাটন ক্লিক করে সেভ ভিডিও করে ফেললাম, ঠিক আছে? সেভ ভিডিও অ্যাজ, এখান থেকে ক্লিক করে দেন আমরা আছি কোথায়, ক্লাস 4। এই ক্লাস 4 এর আপাতত এখানে আমরা রাখি, VIDEO এভাবে রাখি। চলে আসছে ভিডিওটা। এবার এটাকে একটু পিছনে যাই, পিছনে গিয়ে আমি এখান থেকে এবার MP3 ডাউনলোড করব। MP3 করতে গেলে আবার টাকা যাচ্ছে আমার কাছে। HD MP3 আর কই, ও এটাও প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম। আর কিছু আছে এখানে? দেখ, মানে এটা আপাতত না জানলেও চলবে, একটা হলেই হবে। তো আমাদের ভিডিওটা কই, এই ভিডিওটা ডাবল ক্লিক করে দেখে আসছে কিনা। মাশাআল্লাহ আসছে। এখন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি, নাম দিই ভিডিওস, আর এই ফোল্ডারের ভিতরে ভিডিওটা আমি ঢুকায় রাখি। এবার আসেন ভিডিও ট্যাগ নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো ভিডিও ট্যাগের জন্য আমাদেরকে নিতে হবে VIDEO, ভিডিও নামে একটা ট্যাগ। ভিডিও নামে একটা ট্যাগ। দেখেন এখানে কিছু কথা আছে। ইমেজ ট্যাগটা একটা সিঙ্গেল ট্যাগ ছিল, খুব ভালো করে খেয়াল করেন। আর ভিডিও ট্যাগটা ডাবল ট্যাগ। লজিক্যাল ভাবে ভিডিও ট্যাগটা একটা সিঙ্গেল ট্যাগ হওয়া উচিত ছিল, কিন্তু এটা ডাবল ট্যাগ কেন, এটা হচ্ছে একটা প্রশ্ন, তাই না? এর উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। আমরা জাস্ট ভিডিওটা আনার চেষ্টা করি, দেখে কাজ করে কিনা। আমরা এই ভিডিওর SRCর ভিতরে এখানে ভিডিও এবং ভিডিও MP4টা নিয়ে আসলাম। এনে আমি এবার যদি রিলোড করি আমার ওয়েবসাইটটা, ভিডিওটা চলে আসছে। চলে আসছে না? চলে আসছে। যদিও ভিডিওটা প্লে হচ্ছে না। ভিডিও এবং অডিওর ক্ষেত্রে কিছু রুলস আছে। ভিডিও এবং অডিও অটোমেটিক ভাবে প্লে হয় না কখনোই, কারণ এটা একটা বিরক্তিকর কাজ। বিরক্তিকর কাজ, হ্যাঁ। ধরেন একটা ওয়েবসাইটে আপনি ঢুকছেন, ঢুকে ধুমধাম করে শব্দ হওয়া শুরু করছে, মানুষ তো ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে না? এজন্য বাই ডিফল্ট ভাবে ভিডিও অডিও এটাকে বন্ধ করা থাকে, যেন কেউ যদি চায় ওপেন করে নিবে, কেউ যদি না চায় ওপেন করলো না। যদিও এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাহিনী করে এটাকে অটোমেটিক ওপেন করা যায়, কোনো অসুবিধা নেই। তো এবার এই ভিডিওটা ওপেন করা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। আমরা একটা কাজ করতে পারি, এই ভিডিওর সাথে একটা এক্সটেনশন অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কন্ট্রোলস। কন্ট্রোলস, ঠিক আছে? এটা হচ্ছে এমন এক ধরনের অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউটে কোনো ভ্যালু দেওয়ার প্রয়োজন হয় না। মনে থাকবে, আমাদের HTML এ এমন কিছু স্পেশাল অ্যাট্রিবিউট আছে যার কোনো ভ্যালু দেওয়ার প্রয়োজন হয় না। কন্ট্রোল S দিয়ে সেভ করি, এবার রিলোড করি। এবার দেখেন কন্ট্রোলার চলে আসছে, যে প্লে করা যায়, এখান থেকে সাউন্ড বাড়ানো যায়, কমানো যায়, বড় করা যায়, আবার এখান থেকে এই যে কাহিনী করা, অনেক কিছু করা যায় মোটামুটি আর কি। কন্ট্রোলার চলে আসছে না? তো কন্ট্রোলস যদি দেন তাহলে আপনি এই কন্ট্রোলার গুলো পেয়ে যাবেন। এবার আসেন, আমরা কন্ট্রোলস না দিয়ে আমরা এখানে দিলাম অটো প্লে বলে একটা এক্সটেনশন আছে, অটো প্লে। এই অটো প্লেটা বাই ডিফল্ট কাজ করে না। এখানে কিন্তু অটো প্লে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এটা কাজ করবে না। কেন কাজ করবে না? ওই যে সমস্যার কথা বললাম, অটো প্লে হলে তো মানুষ ভয় পেয়ে যাবে
ধরেন ধুমধারাক্কা বিশাল সাউন্ডের একটা ভিডিও, এসে যদি এরকম সাউন্ড, মানুষ তো পড়ে যাবে চিতে ভয়তে। এই জন্য অটো প্লে হবে না। অটো প্লে হওয়ার জন্য শর্ত হচ্ছে পজ বানান কি, ও মিউটেড, সরি মিউটেড, আমি পজ বলছিলাম, মিউটেড। অটো প্লে যদি কাজ করাইতে হয় তাহলে আপনাকে মিউটেড নামে আরেকটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এখন লজিক্যালি কাজ করার কথা না? হ্যাঁ এখন কাজ করবে। রিলোড করেন, এখন কাজ করতেছে, খেয়াল করছেন? আমি এখন চালাই না, মানে মানে নিজে চালাই না, একা চলতেছে। মাঝে মাঝে দেখবেন অনেক ওয়েবসাইটের কোন একটা সেকশনের পিছন দিয়ে অটোমেটিক একটা ভিডিও চলতেছে, দেখছেন কোনো সময়, খেয়াল করছেন? এটা এইভাবেই তৈরি করে। আপনি জাস্ট এখান থেকে কন্ট্রোলটাকে ফালাই দেন, এই কন্ট্রোলস আমার দরকার নেই, অটো প্লে এবং মিউটেড, বাস। কন্ট্রোল নাই, কেমন জানি মনে হচ্ছে একটা ভিডিও অটোমেটিক ভাবে চলতেছে। ক্লিয়ার ভাই? এইভাবেই ব্যাকগ্রাউন্ডে বা বিভিন্ন জায়গায় ভিডিওগুলো ব্যবহার করা হয়। এবার আসেন মজার একটা ইনফরমেশন আপনাদেরকে দেই, সেটা হচ্ছে এই যে ভিডিওটা আমরা একটু খেয়াল করি, এই ভিডিও ভিতরে যদি যাই, আমরা এটাকে যদি রাইট বাটন ক্লিক করি, শো মোর অপশনসে গিয়ে প্রপার্টিসে যাই, দেখেন ভিডিওটা কিন্তু অনেক বড়, 42.3 MB। আমরা ভিডিওটা কিন্তু সর্বনিম্ন রেজুলেশনে ডাউনলোড করার চেষ্টা করছি যেন তাড়াতাড়ি ডাউনলোড হয়। আমাদের ভিডিও থাকবে, ধরেন হাই কোয়ালিটির ভিডিও থাকবে, তো সেক্ষেত্রে সাইজটা আরো একটু বড় হয়ে যেতে পারে, হতে পারে না? এখন যদি ভিডিওটা বড় হয়ে যায়, তাহলে আমরা যদি দুর্বল নেটের ভিতরে ভিডিওটা চালাই, ভিডিওটা কখনোই চলবে না। এখন একটা কাজ করা যেতে পারতো, সেটা হচ্ছে আমরা যদি এমন বলতাম যে ভাই এখানে আমার 3টা ভিডিও আছে, এই সেকশনের জন্য আমার 3টা ভিডিও আছে, একটা হাই রেজুলেশনের, একটা মিডিয়াম রেজুলেশনের, একটা লো রেজুলেশনের। যেমন ইউটিউবের ক্ষেত্রে হয়, ইউটিউবের ক্ষেত্রে এখানে যখন যাই তখন কোথায় যেন আছে এটা, এই যে এখানে কোয়ালিটি, অনেকগুলো কোয়ালিটি আছে না? ইউটিউবে যখন কোনো ভিডিও আপনি আপলোড করবেন, তখন সেই ভিডিওটাকে সে কনভার্ট করে একটা ভিডিওকে 4-5টা ভিডিওতে বানায় ফেলে, সে অটোমেটিক্যালি বানায় ফেলে, বুঝতে পারছেন? একটা ভিডিওকে সে 4-5টা ভিডিও বানায় ফেলে। এই 4-5টা ভিডিও, এই যে এক একটা ক্লিক করবেন, এক একটা ভিডিও ওপেন হবে। আমরা ভাবতে পারি যে একটা ভিডিও মনে হয় একটু গাঢ় ভাবে দেখাচ্ছে, ভালোভাবে দেখাচ্ছে, আবার সেটাই মনে হয় একটু ঝিরিঝিরি করে দেখাচ্ছে, না এরকম না। এটা কিন্তু যেটা ঝিরিঝিরি করে দেখায় ওটা ঝিরিঝিরি ভিডিওই, ওটা লো রেজুলেশনের আলাদা একটা ভিডিও, বুঝতে পারছেন? গোপন তথ্য ফাঁস করে দিলাম। হ্যাঁ, এখন এই জিনিসটা কেমনে করে, এই জিনিসগুলা এখন এই জিনিসটা করে হচ্ছে আমরা এখানে একটা ভিডিওর পরিবর্তে 3টা ভিডিও দেবো, 3টা ভিডিও। এখন ওই 3টা ভিডিওর ভিতরে নেটওয়ার্ক যখন ভালো পাবে তখন ভালোটা চলবে, নেটওয়ার্ক যখন একটু দুর্বল হবে, ভালোটা না চলে মিডিয়ামটা চলবে, নেটওয়ার্ক যখন খুব দুর্বল হবে তখন একদম লো কোয়ালিটিটা চলবে। বুঝাইতে পারি নাই? এই জিনিসটা করার জন্যই হচ্ছে এই ভিডিও ট্যাগটা ডাবল ট্যাগ। এবার বুঝে আসছে কিভাবে করতে হয়? তখন এই ভিডিও ট্যাগের মাঝখানে আরেকটা ট্যাগ আছে, SOURCE, সোর্স নামে একটা ট্যাগ আছে, মনে থাকবে সোর্স। এই সোর্সের ভিতরে SRC বলে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অর্থাৎ এই জিনিসটা, এই টোটালটাকে কাট করে এই জায়গায় এনে ব্যবহার করতে হবে। তা আমাদের ভিডিওতে একটা আছে, আমরা একটা দিয়ে ট্রাই করি। ধরেন এই যে আমার একটা ভিডিও, এরপরে আমার আরেকটা ভিডিও, এরপরে আমার আরেকটা ভিডিও, এরপরে আরেকটা ভিডিও, এরপরে আরেকটা ভিডিও, 5টা ভিডিও আমি ব্যবহার করলাম, 5টা ভিডিও, ঠিক আছে? এখন এই ট্যাগটা যখন রান করবে, দেখেন আমার এখানে 5টা ভিডিও দিয়েছি, দেখে আমার এখানে 5টা ভিডিও যে আসবে এমন না। HTML করবে কি, ব্রাউজার করবে কি, এই ট্যাগটা রান করতে গিয়ে সে ফার্স্টে এই ভিডিওটা চালানোর চেষ্টা করবে, যদি চালাইতে না পারে তাহলে এটা চালানোর চেষ্টা করবে, এটাও যদি চালাইতে না পারে এটা, এটাও না পারলে এটা, এটাও না পারলে এটা, তাও যদি না পারে তাহলে এখানে বলবো সরি তোমার নেট নাই। কোনোটা যদি চালাইতে না পারে তাহলে ভিডিওটা গায়েব হয়ে গিয়ে সেখানে এই লেখাটা বাড়তে থাকবে। ক্লিয়ার ভাই? এবার বুঝছেন ভিডিওটা একটা কেন ডাবল ট্যাগ? এবার আরো কিছু কথা আছে, আর একটা বিষয় আছে। বিষয়টা কি, আমরা একটু গুগলে একটু দেখি, ভিডিও লেখাটা সার্চ করি, HTML ভিডিও ট্যাগ লেখাটা সার্চ করি, হ্যাঁ, W3 স্কুলসের ভিতরে চলে যায়। এখানে আমরা জানি ভিডিওর অনেকগুলো এক্সটেনশন আছে,
অনেকগুলো এক্সটেনশন ভিডিওর, যেমন ওজিজি বলে একটা এক্সটেনশন আছে ভিডিওর, তারপরে MP4 বলে এক্সটেনশন আছে। আমরা যখন এই ভিডিও ডাউনলোড করি, যে রেকর্ড যখন সেভ করি, তখন দেখছেন MVW বা কি এরকম টাইপের কিছু একটা এক্সটেনশন। এরকম অনেক ধরনের এক্সটেনশন আছে ভিডিওর। এখন আমাদের ব্রাউজার, স্ট্যান্ডার্ড ব্রাউজার গুলা সব ধরনের এক্সটেনশন সাপোর্ট করে না, মনে থাকবে। সেক্ষেত্রে আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি যে MP4, WebM এবং OGG এই তিনটা এক্সটেনশন হচ্ছে সাপোর্ট করে, অন্য কোনো এক্সটেনশন সাপোর্ট করে না। এর ভিতরে দেখেন এজ, এজ তো আমরা চিনি মাইক্রোসফটের যে এজ, মাইক্রোসফটের যে ব্রাউজারটা বাই ডিফল্ট ব্রাউজারটা, এই ব্রাউজারে MP4 সাপোর্ট করে, WebM ও সাপোর্ট করে, OGG ও সাপোর্ট করে। ক্লিয়ার? গুগল ক্রোম যেটা আমরা ব্যবহার করতেছি, এখানেও তিনটাই সাপোর্ট করে, ফায়ারফক্সে তিনটাই সাপোর্ট করে, কিন্তু সাফারিতে এসে MP4 সাপোর্ট করে, WebM সাপোর্ট করে, OGG সাপোর্ট করে না। এখন ওপেরা তো দেখা যাচ্ছে সবগুলো সাপোর্ট করে, আগে ওপেরা, সাফারি এগুলো তো ঝামেলা করতো, ঠিক আছে। এই তিনটা এক্সটেনশনের ভিতরে পপুলার এক্সটেনশন হচ্ছে MP4, মনে থাকবে, সবচেয়ে পপুলার। আর ওয়েবসাইটের জন্য মানে কি বলা হয়, একটু ভালো ওয়েবের সাথে মানানসই, বেশি মানানসই এক্সটেনশন হচ্ছে WebM, মনে থাকবে। তা আমরা হয়তো MP4 না হলে WebM এই দুইটা ব্যবহার করব। আর সব থেকে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে যারা আপনি দুটোই ব্যবহার করেন, MP4 ও ব্যবহার করলেন, WebM ও ব্যবহার করলেন, দুটোই ব্যবহার করলেন। ক্লিয়ার? এটা সব থেকে বেটার সলিউশন। এখন এই জায়গা ধরেন আমি একটা ব্যবহার করলাম MP4, একটা হচ্ছে WebM, আর একটা হচ্ছে OGG, তিনটা ব্যবহার করলাম এক্সটেনশন। এখন সে MP4 চালানোর চেষ্টা করবে, যদি কোনো কারণে না পায় তাহলে অন্য আরেকটা এক্সটেনশনটা চালানোর চেষ্টা করবে, সেটাও যদি না পারে তাহলে আরেকটা চালানোর চেষ্টা করবে, সেটাও যদি না পারে লাস্ট একটা মেসেজ দিয়ে সে বসে থাকবে। ক্লিয়ার ভাই? খুব কঠিন লাগলো? কঠিন লাগলো। তো এটা ছিল আমাদের ভিডিও ট্যাগ নিয়ে আলোচনা। এখানেও দেখেন তাই করছে, এখানে সোর্সের ভিতরে তারা আচ্ছা টাইপ বলে দিয়েছে, টাইপ বললেও চলে, না বললেও চলে, টাইপ বলাটা ভালো। টাইপ, এই যে উপরে যে টাইপ ব্যবহার করতাম না, সেম জিনিস এখানে আপনি বলবেন টাইপ। টাইপটা হচ্ছে ভিডিও স্ল্যাশ এক্সটেনশনটা কি MP4, বুঝতে পারছি। টাইপটা লেখা ভালো, টাইপটা লিখলে আপনার ব্রাউজারে ভালো কাজ করে। লিখলাম। এবার আসেন অডিও ট্যাগ। এই অডিও ট্যাগ আর ভিডিও ট্যাগ হুবহু এক, কোনো ডিফারেন্স নাই, জাস্ট ভিডিওর পরিবর্তে লিখতে হবে অডিও, বাস এতটুকু। পারবেন না ইনশাল্লাহ? ভিডিওর পরিবর্তে অডিও। আপনি গুগলে একটু সার্চ করবেন, HTML ভিডিওর পরিবর্তে লিখবেন অডিও ট্যাগ। এখানে আসেন, এখান থেকে এক নজর দেখে নেবেন অডিও ট্যাগের জন্য কোন কোন এক্সটেনশন কাজ করে। MP4 কাজ করে, WAV কাজ করে, OGG কাজ করে, তিনটা কাজ করে, অন্যগুলো কাজ করে না, মনে থাকবে। তো এর ভিতরে সবচেয়ে পপুলার কোনটা? MP3। আমরা জানি MP3 এর একটা বিশাল সুনাম আছে, ছোটবেলায় আমরা MP3 কিনতাম, এর ভিতরে কি অনেক কিছু ঢুকায় কানের ভিতর দিয়ে শুনতাম, মনে আছে। MP3 মানে এমন একটা এক্সটেনশন যে একটা ডিভাইসের নামই হয়ে গেছে MP3। আবার MP4 ও পাওয়া যেত ছোটবেলায়, দেখছেন MP4? MP4 এ ভিডিও দেখা যেত, আর MP3 ছোট ছোট ছিল, এর ভিতরে অডিও শোনা যেত, মেমোরি ঢুকাইয়া অডিও শোনা যেত। যাই হোক, MP4 এবং MP3 এগুলো হচ্ছে সব থেকে পপুলার এক্সটেনশন। অডিওটাকে দেখানো লাগবে, পারবেন না ইনশাল্লাহ? মজার বিষয় হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, খুব খেয়াল করে শুনেন, শুনবেন তো? আমরা ভিডিও অডিও কোনোটাকে ব্যবহার করি না, এই দুটো কোনোটাই আমাদের ব্যবহার করা লাগে না, করি না আমরা। এখন বলতে পারেন কেন করি না? এর এক নম্বর উত্তর হচ্ছে, আমাদের ওয়েবসাইটের জন্য 1 MB অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। আপনি ধরেন এখানে 500 লাইন কোড করে এই ফাইলটা সেভ করেন index.html, দেখবেন 500 লাইন কোড করার পরও তার সাইজ হয়েছে 60 KB, 65 KB, 100 KB এতটুকু। তাহলে 500 লাইনে ধরে 60 KB হয়, ধরেন 100 KB ধরলাম,
তাহলে 1 এমবি মানে কত লাইন কোড? 1000। 500 লাইনে হয় হচ্ছে 100 কেবি। তো 500 গুণ 10 কত হয়? 5000 না? 5000 লাইন কোডের সমান হচ্ছে 1 এমবি। উদাহরণ দিলাম আর কি। তাহলে আমাদের এই এত ছোট একটা ভিডিও, এই ভিডিওটাও হয়ে গেছে, এখানে কারসর ধরলে বোঝা যাবে 42 এমবি। তাহলে বোঝেন এটা কত বড় একটা ফাইলের সমান। এখন এই 42 এমবি লোড নিতে খবর হয়ে যায়। নরমালি আমাদের নরমাল যে ওয়েবসাইট গুলো আমরা করি, এখানে লোড নিতে খবর হয়ে যায় এই 42 এমবি। বুঝে আসছে? এটার জন্য ধরেন আপনি যদি খুব ভালো মানের সার্ভার ইউজ না করেন, খুব পপুলার ভালো স্পিড যে সার্ভারে আছে, এই ধরনের সার্ভার ব্যবহার না করলে এই 42 এমবি ওই যে লোড নিতে নিতে আপনি একটা ঘুম দিয়ে উঠতে পারবেন বা একটা চা খেয়ে আসতে পারবেন। তো এটা বিরক্তিকর না? এখন কি করার? এখন হচ্ছে পৃথিবীতে পপুলার যে ভিডিও সার্ভার গুলো আছে, সেখানে ভিডিওটা রেখে সেখান থেকে লিঙ্ক করে আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে ব্যবহার করতে হবে। যেমন বর্তমান পৃথিবীর সব থেকে পপুলার ভিডিও প্ল্যাটফর্ম কোনটা? ইউটিউব, তাই না? তা আমাদের ভিডিওটা কি করব আমরা? ইউটিউবে রেখে সেই ইউটিউবের লিঙ্কটা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করে বাস আমরা কাজ চালাবো। এখন যত বড় ভিডিও আপনি ইউটিউবে রাখেন না কেন, ইউটিউব কিন্তু অনায়াসে সেটাকে চালাইতে পারে না? ইভেন ইউটিউব কিন্তু অনেক কম ইন্টারনেটের ভিতরে বসেও কিন্তু ভিডিও চালাইতে পারে, কারণ সেই সার্ভারটা এভাবেই তৈরি করা হয়েছে। তা আমাদের উচিত হবে ইউটিউবের ভিতরে ভিডিওটা রেখে তারপরে আমার ওয়েবসাইটের ভিতরে ভিডিওটাকে লিঙ্ক করে দেওয়া। বুঝে আসছে ভাই? আর কিছু কিছু ভিডিও আছে একদম ছোট ছোট ভিডিও, যেমন বললাম যে ব্যাকগ্রাউন্ডে দেখানোর মতো ভিডিও, ওই ধরনের ভিডিও সাধারণত 4-5 মিনিটের ভিডিও হয়, খুব বেশি বড় ভিডিও হয় না। ওই ভিডিও আপনি রাখেন, খুব একটা অসুবিধা নাই। বুঝে আসছে? তো এখন আমরা শিখবো কিভাবে ইউটিউবে ভিডিও রেখে সেই ভিডিও আমাদের ওয়েবসাইটে এনে ব্যবহার করতে হয়। ক্লিয়ার? এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আপনারা ভাবতে পারেন তাহলে কি করব? ভিআইডিইও ভিডিওটা ট্যাগ নিব, এখান থেকে এসআরসি টা কেটে দিব, এটার ভিতরে এসওইউআরসি সোর্স লিখব। এবার আমরা ইউটিউবে চলে যাব, এখান থেকে শেয়ারে যাব, এই যে ভিডিও লিংকটা এখান থেকে নিব, নিয়ে এসআরসি এর ভিতরে ঢুকাই দিব এবং হাততালি দেব। হাততালি দিয়ে দেখবো যে ভিডিওটা আসছে কিনা, এসে দেখবো কিছুই হয়নি। বুঝেন নাই? আমাদের মাথায় তো প্রথম এটাই আসবে, তাই না? আমি এটাকে কমেন্ট করে রাখি। আমাদের মাথায় ফার্স্টে এটাই আসবে যে ইউটিউবের ভিডিও যেহেতু আনবো, তো নরমাল লজিক্যাল কি বলে যে এসআরসির ভিতরে এটা তো লোকাল সোর্স, লোকাল সোর্সটা রিপ্লেস করে আমি একটা অনলাইন সোর্স দিয়ে দেবো, তাহলে তো ভিডিওটা চলে আসবে। এভাবে মাথায় আসে না আমাদের? হ্যাঁ, এটা লজিক্যালি আসার কথা, কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ ইউটিউব এই ক্ষেত্রটাকে রেস্ট্রিক্টেড করে রাখছে, এটা করতে পারবো না। কোনো ওয়েবসাইট যদি এরকম অনুমতি দিয়ে রাখে যে না তুমি চাইলে এরকম ব্যবহার করতে পারো, তাহলে সেই লিঙ্কটা নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। তো এটা একদম প্রথম নজরে কাজ করবে কি করবে না বোঝার একটা উপায় আছে। বলেন তো আপনার বুঝতে পারেন কিনা দেখে। হ্যাঁ, এক্সটেনশন নাই, তাই না? এক্সটেনশন নাই, তার মানে ইউটিউব এটাকে ভিন্নভাবে ম্যানেজ করতেছে, এইভাবে লিঙ্ক দিলে কাজ করবে না। এখন কিভাবে কাজ করতে হবে? এখন কাজ করার জন্য আমাকে যে ট্যাগের সাহায্য নিতে হবে সেই ট্যাগের নাম হচ্ছে আই ফ্রেম ট্যাগ। মনে থাকবে? আই ফ্রেম ট্যাগের সাহায্য নিতে হবে। তো আসেন আমরা আই ফ্রেম ট্যাগের সাহায্য নেই। লিঙ্কটা এটাকে আমি এখানে কমেন্ট করে রাখি। আই ফ্রেমটা একটা ডাবল ট্যাগ, কিন্তু আই ফ্রেমের ভিতরে কোনো কিছু লেখা লাগে না, এটা হুদাই ডাবল ট্যাগ বানায় রাখছে, এর কোনো কাজ নেই আপাতত। এই আই ফ্রেমের ভিতরে আমরা যদি এবার এই লিঙ্কটা বসাই, এরপরে কাজ করতেও পারে নাও করতে পারে, আমরা দেখি। করছে কিন্তু ভিডিওটা ওপেন হচ্ছে না, বাকি মানে কাজ প্রায় কাছাকাছি চলে আসছে। এখন এই আই ফ্রেমের মাধ্যমেই হবে। আই ফ্রেমটা কি করে সেটা আমরা একটু বুঝি, তারপর আমরা এটাকে সলভ করতেছি। আই ফ্রেম মানে হচ্ছে আপনি অন্য কোনো ওয়েবসাইটের কোনো একটা অংশ বা কোনো একটা সেকশন বা পুরো ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসা, এই কাজটা করা হচ্ছে আই ফ্রেম। বুঝতে পারছেন? কোনো একটা ওয়েবসাইট ধরে আপনি নিয়ে আসলেন, অথবা কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা অংশকে আপনি ধরে নিয়ে আসলেন।
অনেক সময় দেখবেন যে অনেক থার্ড পার্টি ওয়েবসাইটের ভিতরে এসএসসি রেজাল্ট দেখা যায়, দেখছেন এরকম? এখানে একটা ফর্ম চলে আসে রেজাল্টের। এখন ওই যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটের কিন্তু কোনো অংশ না যে ওই এসএসসি রেজাল্ট দেখানোর কোনো, তার কোনো কিন্তু ই নাই, মানে অ্যাক্সেস নাই। সে তাহলে কেমনে দেখায়? সে দেখায় হচ্ছে ওই সরকারি ওয়েবসাইটের ওই অংশটাকে সে আই ফ্রেম করে নিজের ওয়েবসাইটের ভিতরে ঢুকায় দেয়। বুঝাইতে পারছি? উদাহরণস্বরূপ ধরেন ধরেন ডাবল স্কুলস, এটা আমাদের একটা ওয়েবসাইট। আমি ওয়েবসাইটটা কন্ট্রোল সি তে কপি করি, এরপরে এই জায়গাটায় এসে আমরা এটাকে বসাই দিই, সেভ করি। আসবে না? এটাও আসবে না। আচ্ছা, তাহলে এটা আসবে, এটা আসবে, এটা দেই, সেভ করি, এটা মাস্ট আসবে। এই যে চলে আসছে। আমি একটু উইডথটা বাড়াই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। উইডথ ধরেন আমি করে দিলাম 800, পিক্সেল লেখার প্রয়োজন নাই, 800 দিলাম। আসছে না? হাইটটা একটু বাড়াই দিই, হাইট করে দিলাম ধরেন 600। খেয়াল করছেন? আরেকজনের ওয়েবসাইট, পুরো ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটের ভিতরে চলে আসছে। এই যে আমি এখানে ক্লিক করে সব করতে পারবো, এই যে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো, আবার এখান থেকে আমি অন্য অন্য অ্যাবাউটে যেতে পারবো, সবকিছু করতে পারবো। আরেকজনের ওয়েবসাইট আমার ওয়েবসাইটের ভিতরে চলতেছে। আর এখানেও একটা কথা আছে, এখানে সব লিঙ্ক কাজ করবে না। আপনি facebook.com লেখেন, কাজ করবে না। আপনি youtube.com লেখেন, কাজ করবে না। google.com লেখেন, কাজ করবে না। কারণ ওই সমস্ত ওয়েবসাইটের ভিতরে রেস্ট্রিক্টেড করা আছে যে আমাদের ওয়েবসাইট যেন কেউ ব্যবহার করতে না পারে, আই ফ্রেমিং করতে না পারে। ক্লিয়ার? যেমন ভিডিও কাজ করে নাই, ওরকম কাজ করবে না। তো এখন কথা হচ্ছে, আমার তো ভিডিও দরকার ভাই, আমি এখন কেমনে ব্যবহার করব? এটা হচ্ছে কথা, আমার তো ভিডিও দরকার। এখন এর জন্য বেচারা ইউটিউবাররা নিজেরাই সিস্টেম বিল্ড করে রেখে দিয়েছে, আমরা সেখান থেকে কপি পেস্ট করে ব্যবহার করতে পারবো। কেমনে? এই ভিডিওটা আমি শেয়ারে আসবো, শেয়ারে এসে এই যে এমবেড বলে একটা কথা আছে, এখানে ক্লিক করব। দেখেন তো পরিচিত পরিচিত কোনো ট্যাগ দেখা যায় কিনা? এখানে আছে না এই ফ্রেম? আমি এখান থেকে কপি মারবো, কপি মেরে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, আমার কাজ শেষ। এবার রিলোড করে দেখি এই ভিডিওটা চলে আসছে আমাদের ওয়েবসাইটে। এখানেও কথা আছে, এখানেও কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করা থাকে, সব ভিডিও এখানে আই ফ্রেমিং হয় না। হ্যাঁ, ধরেন আমি অন্য একটা ভিডিও দিয়ে ট্রাই করি, এটা দেই, এখানে আসি, এখানে আসি, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কেটে দেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। কি ব্যাপার? এটাও কাজ করে না? এটা নিয়ে আসি তো, নাচানাচির ভিডিও দেখি এটা কাজ করে কিনা। সেভ করি, ভিডিও প্লেয়ার কনফিগারেশন এরর, সামথিং প্রবলেম, এখানে কিছু একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি, আমার কাছে মনে হচ্ছে এরা কোনো সমস্যা করছে। আচ্ছা আমি ট্রাই করি, হ্যাঁ। কারণ আমাদের ক্লাসের ভিডিও গুলো যদি করতে চাই, এটা তো ডিজিটাল মার্কেটিং ক্লাস চলে আসলাম। জিনিসটা হলো কি, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, এটা আগে কাজ করতো কিন্তু এখন কাজ করতেছে না। এটা অটো বলে, এনক্রিপ্টেড মিডিয়া,
এটা আপনার পোর্ট ছাড়া মানে লাইভ সার্ভার ছাড়া কাজ করবে না। সার্ভার ছাড়া কাজ করবে না। আমি একটু দেখি, একটু ঘাটাঘাটি করে দেখি যে কাজ আসলে করে কিনা। হ্যাঁ, এরপরে আপনাদের বুঝাই দিচ্ছি। এখানে নরমালি কাজ করছে না। এখান থেকে অ্যালাউ এর ভিতরে ইনক্রিপ্টেড মিডিয়া, এটা তো কোথায় দিয়ে দেখি তো, রেফারেন্স পলিসি, আচ্ছা এতটুকু কোথায় দিয়ে দেখি কাজ করে কিনা। পাকনামি করতেছে আর কি। হ্যাঁ, এটাও কাজ করে না। এটা কাজ করে দেখি, ডিলিট করে দেখি, তাও কাজ করে না। No. এটা কি হয় এটা আমি বুঝাই দিই আপনাদেরকে। এটা হলো, এটা কিছু সিকিউরিটি চেক আছে, এটা আমরাও করতে পারি। আমরাও যখন প্রজেক্টটা একটু বড় হয়ে যাবে আমরাও এগুলো করব। কিছু সিকিউরিটি চেক আছে যে এই ওয়েবসাইটটা রিকোয়েস্টটা কোত্থেকে আসছে। যেমন ধরেন আমরা এই যে ভিডিওটা যখন আমরা চাচ্ছি, ভিডিওটা আমরা তো ভিডিওটা এখানে ট্যাগ দেওয়ার মানে কি, আমরা এই ওয়েবসাইট থেকে গুগলের কাছে বলতেছি যে ভাই আমাকে এই ভিডিওটা দাও, এরকম একটা চাচ্ছি না, রিকোয়েস্ট করতেছি না। ওই যে প্রথম ক্লাস আমরা বলছিলাম যে আমরা ব্রাউজার থেকে ফার্স্ট একটা রিকোয়েস্ট করি, এরপরে ওই ওয়েবসাইট আমাদেরকে রেসপন্সে কিছু একটা দেয়। এখন আমরা যখন রিকোয়েস্ট করি কারো কাছে, ইউটিউবের কাছে বা কারো কাছে যখন রিকোয়েস্ট করি, তখন হয় কি, রিকোয়েস্ট করার সময় আমরা কোথা থেকে রিকোয়েস্ট করছি এই ইনফরমেশনটা চলে যায়। আমরা যখন কোথাও চিঠি পাঠাই, তখন চিঠি কোথা থেকে পাঠাচ্ছি, ফ্রম এবং টু দুটোই আমরা পাঠাই দিই না, অমুক ঠিকানা থেকে পাঠানো হয়েছে অমুকের কাছে যাবে। তো আমরা যখন রিকোয়েস্ট পাঠাই তখন অটোমেটিক্যালি ব্রাউজার কোন ইউআরএল থেকে রিকোয়েস্টটা পাঠানো হচ্ছে, কে রিকোয়েস্টটা দিচ্ছে, এইগুলো সব ব্রাউজার মানে অটোমেটিক তার কাছে পাঠিয়ে দেয়। এখন আমার কাছে রিকোয়েস্ট আসছে, ধরেন একটা চিঠি আসছে আমার কাছে, তখন আমি কি করি, ফার্স্টে দেখি হচ্ছে রিকোয়েস্টটা আমাকে কে করলো, চিঠিটা আমাকে কে পাঠালো, বুঝে আসছেন। এখন আমি যদি যে পাঠাইছে তাকে ট্রাস্ট না করি, বিশ্বাস না করি, তাহলে আমি চিঠির কোনো উত্তরই দেবো না। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আর যদি আমি বিশ্বাস করি যে না, লোকটা অথেন্টিকেট, লোকটা ভালো, চিঠি খুললে বোমা ব্লাস্ট হয়ে যাবে না, আছে না এরকম চিঠি খাপ খুললে বোমা এরকম ব্লাস্ট হয়ে যায়, হতে পারে এরকম। আমার একটা বক্স দিছে, বক্সের উপরে ফর্ম লেখা অমুক, ঠিক আছে, অমুক জঙ্গি পাঠাইছে, আপনি খুলবেন বক্স জীবনও? হ্যাঁ। তো ওরকম ট্রাস্ট করতে পারতেছি না দেখে ওটাকে ইগনোর করে ফেলছি। ইগনোর করলে আমি তাকে রেসপন্সে কিছুই পাঠাচ্ছি না। আর যখন ট্রাস্ট করতে পারলাম তখন আমি রেসপন্সে কিছু একটা পাঠাবো, বুঝে আসছে। এটা হয় যেমন আমরা সামনে পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করব, পেমেন্ট নিয়ে বিকাশ বা এসএসএল কমার্স এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করব। আমাদের ওয়েবসাইট থেকে আমরা রিকোয়েস্ট পাঠাবো যে ভাই অমুকের অ্যাকাউন্ট থেকে এই কয় টাকা কেটে আমার অ্যাকাউন্টে নিয়ে দাও। বিষয়টা তো এরকমই হয় রিকোয়েস্টটা। এখন আমরা এই রিকোয়েস্টটা পাঠানোর জন্য যে ওয়েবসাইট থেকে পাঠাবো সেই ওয়েবসাইটটা HTTPS মানে সিকিউর একটা ওয়েবসাইট হওয়া লাগবে, এনক্রিপ্টেড একটা ওয়েবসাইট হওয়া লাগবে, না হলে আপনি ট্রানজাকশন করতেই পারবেন না। তো এরকম কিছু রুলস আছে। আমি এটা দেখতে পারলাম যে গুগলও এরকম একটা রুল করে ফেলছে যে ভাই তুমি যখন ওয়েবসাইটটা তুমি পাঠাবা তখন কোনো মানে হোস্ট মানে কি বলা হয় হোস্ট থেকে পাঠাবা, ঠিক আছে, কোন একটা হোস্ট আইপি থেকে পাঠাবা। এটা হচ্ছে আমি লোকাল হোস্ট করে ফেলছি যখন এটা আমরা এই যে ইউআরএলটা দেখেন, এই ইউআরএলটা এটা কিন্তু কোনো ইউআরএল না, এটা কিন্তু জাস্ট আমরা একটা ওয়েবসাইট একটা ফাইল ওপেন করছি আমরা জাস্ট, এটা কিন্তু কোনো ওয়েবসাইটের ইউআরএল না। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ইউআরএল। দেখেন এটাকে আমি কপি করে অন্য কোথাও যখন পেস্ট করব, দেখেন শুরুতে এইচটিটিপি চলে আসছে না অটোমেটিক, খেয়াল করছেন? কিন্তু এইখানে কিন্তু কোনো এইচটিটিপি নাই। এখন ইউটিউব যখন দেখলো যে আমাকে যে বেচারা চিঠি পাঠাইছে তার কাছে কোনো এইচটিটিপি নাই, সে মনে করলো মনে হয় কোনো ফালতু জায়গা থেকে আসছে রিকোয়েস্টটা, সে ইগনোর করে ফেলছে, এই জন্য আমার ভিডিওটা সে দেখায়নি। এবার বুঝাইতে পারছি? তো এটা এখন চালানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে কষ্ট করে এই যে এক্সটেনশন থেকে আমাদেরকে লাইভ সার্ভার, এই লাইভ সার্ভার লিখবো। লাইভ সার্ভার লেখার পরে এই যে লাইভ সার্ভারটা আসবে এটাকে ইনস্টল করে ফেলবো। হ্যাঁ, ইনস্টল করে ফেলবো। ইনস্টল করে দেন আমরা যে HTML5টা সার্ভারে রান করতে চাই সেই HTML ফাইলের উপরে এসে যে এখানে দেখবেন যে গো লাইভ এরকম বলে একটা কথা আছে, ঠিক আছে, গো লাইভ বা গো সার্ভার এরকম লেখা আসবে। ওইখানে হিট করলে
এরকম একটা পোর্টে রান হয়ে যাবে। এটা হচ্ছে সার্ভার হোস্ট আর এটা হচ্ছে সার্ভারের পোস্ট মানে পোর্ট, এই পোর্টে রান হয়ে যাবে। এরপরে যদি আমি রিকোয়েস্ট করি গুগলের কাছে, সে মনে করবে যে না এটা কোনো ট্রাস্টেড জায়গা থেকে আসছে। সেটা ক্লিয়ার ভাই? আচ্ছা, তো ঠিক আছে, এটা নিয়ে আরো কিছু আলোচনা ছিল, আপাতত এই আলোচনাগুলো পরে করবো ইনশাল্লাহ। আমরা যখন রিয়েক্ট নিয়ে আলোচনা করবো তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। তো মোটামুটি আমরা প্রথম ভয় পেয়ে গেছিলাম মনে হয় আসবে না, এখন দেখতেছি না আসতেছে। এখন আপনারা ভাবতে পারেন তাহলে এটাও মনে হয় কোডের কারণে মনে হয় আসে নাই, এটা ওটা সেভ করলাম, এটা কোনোভাবেই আসবে না। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, আপনি যদি লাইভ এরকম সার্ভারে এটা যদি রান করেন তাহলে আপনার ওয়েবসাইট কখনো রিলোড দেওয়া লাগবে না। এটা ভালো একটা ফিচার আছে, রিলোড দেওয়া লাগে না, বুঝতে পারছেন? যেমন ধরেন আমি এখানে একটা S1 লিখি, S1 দিস ইজ টেস্ট, কন্ট্রোল এস দিয়ে জাস্ট সেভ করলাম, ব্রাউজারে যেয়ে দেখবে যে টেস্ট উপরে চলে আসছে, আমার রিলোড দেওয়া লাগে না, বুঝতে পারছেন? লাইভ সার্ভারে একটা সুবিধা আছে। আবার লাইভ সার্ভারে মাঝে মাঝে কিছু কিছু লিঙ্ক কাজ করে না, এটাও একটু খেয়াল রাখবেন, অনেক সময় অনেক লিঙ্ক কাজ করে না ঠিকঠাক মতো। তো যাই হোক, আমরা আই ফ্রেম নিয়ে মোটামুটি একটা ধারণা পাইলাম, তাই না ভাই? এখন এই আই ফ্রেমের ভিতরে দেখেন উইথ আর হাইট বলে একটা কথা আছে, আপনি উইথ এবং হাইট এগুলো নিয়ে কাজ করবেন, বাকি অন্য যে জিনিসপত্রগুলো থাকে এগুলোতে কাজ না করাটাই ভালো, এগুলোতে হাত দিতে গেলে মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, বুঝতে পারছেন? বাকি যা যেমন আছে তেমনই রেখে দেন, আপনার প্রয়োজন মতো উইথ এবং হাইট কে আপনি চেঞ্জ করে নেন। তো এই যে একটা জিনিস দেখলাম আইফ্রেনের একটা ইউজ কেস দেখলাম, ইউটিউবের ভিডিও আমরা আনতে পারি। ইউটিউবের আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনার কি বলা হয় গুগলের ম্যাপ, গুগলের ম্যাপ আছে না, আমরা ধরেন গুগল ম্যাপটাকে সার্চ করি, অনেক ওয়েবসাইটে দেখবেন যে নিচে বা ডানে বামে কোথাও গুগলের ম্যাপ দেওয়া থাকে, খেয়াল করছেন কোনো সময় ম্যাপ দেওয়া থাকে? মানে এখানে আমরা লিখলাম যে আহমাদ এডুকেশন, এই যে আমাদের আহমাদ এডুকেশন চলে আসছে, তাই না? মানুষ তো আহমাদে চলে আসছে। যাই হোক, এখন এইটাকে আমি আমার ওয়েবসাইটে এটাকে দেখাইতে চাই, কিভাবে দেখাবো? এই যে চলে আসেন শেয়ারে, শেয়ারে ক্লিক করেন, এই যে আপনাদের বিল্ডিং ও দেখাচ্ছে, ওই যে 8 তলা বিল্ডিং, তাই না? তো শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করার পর এখন যেতে হবে এমবেডে, এমবেড, এমবেড করার পর এই যে পরিচিত কোড পাইছেন, এখন এখানে কপি এইচটিএমএল করলে এটা কপি হয়ে যাবে। এরপর এখানে আসে কন্ট্রোল ভি তে পেস্ট করে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এবার রিলোড করেন, এই যে অটোমেটিক চলে আসছে রিলোড করার আগেই, পাইছেন? ভিডিও ব্যবহার করতে পারলাম, ম্যাপ ব্যবহার করতে পারলাম, আর অডিওটা তো দেখাইলাম না, এবং ইভেন অন্য কোনো ওয়েবসাইটের জিনিসপত্র আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের আই ফ্রেমের কাজ। আই ফ্রেমও আহামরি খুব একটা কাজে লাগে না, খুব একটা প্রয়োজন হয় না। তো আজকের পড়াশোনার ভিতরে যেটা আমাদের বেশি লাগবে সেটা হচ্ছে ফেভিকন, ফেভিকনটা মাস্ট আমাদের লাগে। 2 নম্বর হচ্ছে আমাদের মেটা ট্যাগ, মেটা ট্যাগটাও খুবই গুরুত্বপূর্ণ। আর আই ফ্রেমটা মাঝে মাঝে লাগে, কিন্তু ভিডিও অডিও এলিমেন্টটা খুব একটা লাগে না, লাগে না একেবারে লাগে না এমনটা ভুল, খুবই কম লাগে, খুব একটা লাগে না। তো চলেন আরেকটা জিনিস শিখেই আমরা আজকে ক্লাস শেষ করি, সেটা হচ্ছে এন্টিটিস। এন্টিটিস মানে হচ্ছে আমরা মাঝে মাঝে আমাদের লেখার ভিতরে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আইকন টাইপের জিনিসপত্র ব্যবহার করি, মানে এরকম যেমন এই যে কোনো সেটের নিচে গেলে আপনি দেখবেন কপিরাইটের একটা আইকন থাকে সাধারণত, না এখানে একটা এ দিয়ে এরকম একটা চারিপাশে টান দেওয়া থাকে, সি দিয়ে আর কি, সি দিয়ে চারিপাশে টান দেওয়া থাকে, এরকম কপিরাইট টাইপের কিছু একটা থাকে, তাই এখানে নাই। তো এই ধরনের বিভিন্ন আইকন, এই আইকন গুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এগুলোর জন্য আমরা কয়েকটা ওয়েতে ব্যবহার করতে পারি। তার ভিতরে একটা ওয়ে হচ্ছে এন্টিটির মাধ্যমে, এন্টিটিস। আপনি এটা রেখে কন্ট্রোল সি দিয়ে গুগলে সার্চ করেন, আপনি অনেক এন্টিটিস পেয়ে যাবেন। ডাবল3 স্কুলসে যান, অনেক এন্টিটিস পেয়ে যাবেন এখানে। ধরেন আপনি এরকম একটা সাইন আনতে চান কোন লেখার ভিতরে, আমরা জানি যে ধরেন আমি এইখানে ধরেন আমি লিখলাম একটা পি ট্যাগ, এখন এটার ভিতরে লিখলাম হ্যালো
এবার এরকম একটা সাইন আমি দিতে চাই। নর্মালি এরকম সাইন দেওয়াটা একটু বিপজ্জনক, কারণ এটা কিন্তু একটা আলাদা মিনিং আছে এটা, তাই না? এই সাইনটা নর্মালি ব্যবহার করা ঠিক না। এখন আমাকে কি ব্যবহার করতে হবে? ওই সাইনের পরিবর্তে আমাদেরকে এই এন্টিটিস ব্যবহার করতে হবে। এই এন্টিটিস এর জন্য আমাকে হয়তো এটা ব্যবহার করতে হবে অথবা এটা ব্যবহার করতে হবে, দুটা যে কোনো একটা। এখন এতটুকু কপি করে আপনি যদি কন্ট্রোল ভি করে এখানে পেস্ট করে দেন, এবার যদি সেভ দেন, এবার দেখবেন ওই লেস দেন সাইনটা কিন্তু চলে আসছে। এই দেখেন চলে আসছে, খেয়াল করছেন? আমি এটাকে উপরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা নিচে লিখি, এই দেখেন চলে আসছে, তাই না? তো আমরা লেস দেন দিলে মানে আমাদের মনে হয়েছিল একটু সমস্যা হবে, তার পরিবর্তে এটা আমরা ব্যবহার করলাম। এখানে আরো অনেক কিছু আছে, যেমন এন্ড সাইন। এগুলোর অনেকগুলো সাইন এমন আছে যেগুলোর কিছু মিনিং আছে, তার অনেকগুলো কোনো মিনিং টিনিং নাই, ঠিক আছে? আমরা জাস্ট খামোখা ব্যবহার করতে পারি। এখানে অনেক এন্টিটিস আছে, নিচে আছে হাবল তবল, এগুলো আপনি যদি চান ব্যবহার করতে পারেন। এখানে টপটাল নামে একটা ওয়েবসাইট আছে, টপটালের ভিতরে ভালো ভালো অনেক এন্টিটিস পাবেন। এই যে দেখেন অনেক এন্টিটিস, এটা ব্যবহার করতে চান, এই যে অনেক ধরনের এন্টিটিস দেওয়া আছে, আপনি ইউজ করতে পারেন। এই যে এটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন। HTML এর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে এই যে HTML কোড, এটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করা নিরাপদ। এগুলো এটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা ব্যবহার করলে HTML এ কাজ করবে না, এটা ব্যবহার করলে HTML এ কাজ করবে না। জাস্ট এটা ব্যবহার করবে, এটা না যে এটা ব্যবহার করবেন বা এটা ব্যবহার করবেন। নিচে লেখা আছে দেখবেন যে HTML কোড, এখানে অনেক এন্টিটিস পেয়ে যাবেন, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? এটা আমি কেন দেখালাম? কারণ অনেক কোডের ভিতরে আপনি হয়তোবা এরকম এন্টিটিস দেখতে পারেন, দেখে হয়তো ঘাবড়ে যেতে পারেন যে এটা আবার কি জিনিস, ঠিক আছে? তো সেটার আলাদা মিনিং আছে। যেমন এই যে কপিরাইটের কথা বললাম, কপিরাইটটা এভাবে লাগে COPY, এভাবে এন্ড সাইন দিয়ে কপি, এবার একটা ক্লোন দেয়, এটা দিলে আপনি দেখবেন কপিরাইটের সাইনটা চলে আসছে, ও যে দেখেন আসছে না, চলে আসছে। আপনি চাইলে এই আইকনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কপির পরিবর্তেও চাইলে ব্যবহার করতে পারেন, এভাবে এটাও কাজ করবে, এটাও কাজ করবে। তবে এটা সব ধরনের ব্রাউজারে কাজ নাও করতে পারে, সব ধরনের ডিভাইসে কাজ নাও করতে পারে। আর এন্টিটিস ব্যবহার করলে পৃথিবীর সব ডিভাইসে কাজ করবে। এরপরে আসেন, এন্টিটিস যেহেতু দেখানো হলো, আরেকটা জিনিস দেখাই, এটা বের করতে পারেন কন্ট্রোল দিয়ে সেমিকোলন। সেমিকোলন দেওয়ার পরে এখানে অনেক আইকন আছে, এগুলো আপনি চাইলে খুব ইজিলি ব্যবহার করতে পারেন, এগুলো কাজ করে, এগুলো নর্মাল HTML এর ভিতরে খুব ভালোভাবেই কাজ করে। ক্লিয়ার ভাই? এগুলো জাস্ট আপনার কি বলা হয়, টেস্টের মতো করে কাজ করে, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আমাদের আরেকটু পড়াশোনা আছে, আমাদের ওয়েবসাইটে আমরা অনেক ধরনের আইকন নিয়ে কাজ করব ভবিষ্যতে, এটা CSS নিয়ে যখন পড়াশোনা করবো তখন দেখবো। এখানে এই যে যেগুলো জিনিসগুলো না, এগুলো কিন্তু আপনার আইকন, কিন্তু এই আইকন একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে দেখেন এই যে হার্ড আইকনটা, এই আইকনটা আপনি চাইলেও এই লাল রঙের পরিবর্তে অন্য কোনো রং ব্যবহার করতে পারবেন না, পারবেন? এটা ব্যবহার করতে পারা যাবে না। এই সিটাকে চাইলে যে কোনো কালার করা যায়, সিটা এখন একটা টেক্সটের মতো আচরণ করতেছে, যে এটা হচ্ছে ইমেজের মতো আচরণ করতেছে, ইমেজের কালার যেমন চেঞ্জ করা যায় না, এটাও চেঞ্জ করা যায় না। তবে এক্ষেত্রে HTML ফন্ট আইকন বলে একটা কথা আছে, HTML ফন্ট আইকন, যেমন ফন্ট অসম বলে একটা এরকম একটা প্যাকেজ আছে, এটার ভিতরে যদি যান আর এখান থেকে নিচে যদি আসেন, এই যে এখানে দেখেন, এখানে হাজারো আইকন পাবেন, দেখছেন যে আইকন গুলা, এরকম হাজারো আইকন পাবেন। এই আইকন গুলো যদি ব্যবহার করেন কখনো, যেমন এখানে যদি আপনি সার্চ করেন হার্ড লেখে অথবা লাভ লেখলেও চলে আসার কথা, এই যে হার্ড, এখন এই আইকনটা যদি ব্যবহার করেন আপনি এটার পরিবর্তে, তাহলে এই আইকনটা আপনি যে কোনো কালার, যে কোনো সাইজ, যে কোনো রকমের এটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। বুঝাইতে পারছি? তো এটা নিয়েও আমাদের পড়াশোনা আছে, আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে কম বেশি এরকম আইকন লাগে, সব ওয়েবসাইটে লাগে। তো এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, এবং এটাও আলাদা জিনিস, আর এটাও আলাদা জিনিস। ক্লিয়ার? এটা হচ্ছে একদম পুরাই একটা টেক্সট, ABCD লেখা যেমন
এটা লেখাও তাই, একই জিনিস। এটাকে আপনি এবিসিডি এর মতো যা মনে চায় করতে পারেন, এটা ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের কালার সব চেঞ্জ করতে পারেন। আর এগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড, আপনার যেমন আছে তেমন, এটাকে আপনি কিছুই করতে পারবেন না। বেশি বেশি একটু বড় ছোট করতে পারবেন, কিন্তু এটার কালার কোনোভাবেই আপনি পরিবর্তন করতে পারবেন না। বুঝতে পারছেন? আর এগুলো হচ্ছে দেখতে ফন্ট, কিন্তু আসলে এগুলো টেক্সটের মতো আচরণ করে। ফন্ট আবার টেক্সটের মতো আচরণ করে। এগুলা টেক্সটে যেমন কালার টালার চেঞ্জ করা যায়, সাইজ বড় টড় করা যায়, এগুলো সবই করা যায়। এই ছিল আমাদের 3 ধরনের আইকন নিয়ে একটা আলোচনা। ক্লিয়ার ভাই? খুব ক্লান্ত হয়ে গেছেন।